আসসালামু আলাইকুম সবাইকে। সাউন্ড এন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 2 মিনিট দেখি, তারপরে ক্লাস শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের ক্লাসটা যদিও আমরা টাইটেলে হয়তো দেওয়া আছে 24-এর জন্য, কিন্তু আজকের ক্লাসটা 24-এর জন্য হচ্ছে মানে 24-এ তো আর মাত্র 1 মাস বাকি। মোটামুটি তোমরা এই চ্যাপ্টার পড়ে ফেলছো, এখন জাস্ট লাস্ট মোমেন্টে রিভিশন দিচ্ছ। তো আমরা এই ক্লাসটা একটু বেসিক দিয়ে বোঝায় নিব, যাতে হ্যাঁ আমরা এই ক্লাসটা এমনভাবে নিব যাতে এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ সবার সবাই এই ক্লাসটা করতে পারে। এবং এই ক্লাসটা করার পর ইনশাআল্লাহ এই চেষ্টা করবো 3টা থেকে 4টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক সহ চ্যাপ্টারটা শেষ করার, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা থাকে কি একটু মুখস্থ করা চ্যাপ্টার, কেউ অনেকে বুঝে না বুঝে মুখস্থ করতে গিয়ে চ্যাপ্টারটা স্কিপ করতে চায়। তো কেমিস্ট্রির মধ্যে আছেই তোমাদের শর্ট সিলেবাস মধ্যে কয়টা 4টা চ্যাপ্টার আছে, যার মধ্যে 5 নাম্বার চ্যাপ্টারটা খুবই পিচ্ছি, 4 নাম্বার চ্যাপ্টারটা সবার খুব পছন্দের মধ্যে ম্যাথ থাকে। তো 2 দিবে নাকি 3 দিবে, এটার মধ্যে খুব প্যাচ লেগে যায়। তো 3 নাম্বার চ্যাপ্টারটা যেহেতু একটু থিওরি আছে, যেহেতু কেমিস্ট্রি টিচারদের এটা খুবই পছন্দের একটা চ্যাপ্টার। তো এখান থেকে অ্যান্সার করলে 2 নাম্বার চ্যাপ্টারের তুলনায় মার্কস বেশি আসে। 2 নাম্বার চ্যাপ্টার যদি ম্যাথ থাকে সেক্ষেত্রে অ্যান্সার করতে পারো। বাট যদি আমাকে জিজ্ঞেস করে আপু থিওরি পার্টের মধ্যে কোনটা প্রেফারেবল, 2 নাম্বার চ্যাপ্টার নাকি 3 নাম্বার চ্যাপ্টার, তখন আমি অবশ্যই বলবো 3 নাম্বার চ্যাপ্টার। এখান থেকে যদি তুমি থিওরিটা একটু গুছায় লিখতে পারো, তাহলে তোমাকে একদম আছে না ফুল মার্কস দিয়ে দিবে। এই জন্য কি বলে শোনা যাচ্ছে না? আমি আমার সামনে ইয়া নিয়ে বসে, আমি তো শুনতে পারতেছি। শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ যাচ্ছে তো। হ্যাঁ, এইচএসসি 26 অবশ্যই করতে পারবা। আমি মাত্রই তো বললাম যে এই ক্লাসটা যে শুধুমাত্র 24-এর জন্য এমন না, 25, 26 সবাই করতে পারবে। অ্যান্ড ওভাবেই নেওয়া হচ্ছে। 24-এর জন্য হইলে দেখা যেত যে সিকিউ যে টপিকগুলো, এখানে সিকিউ তো কিছু টপিকই আসে, তো ওগুলাই ঘুরে ফিরে করাইলে আমাদের 24-এর জন্য মোটামুটি কভার হয়ে যেত। কিন্তু না, আমরা চ্যাপ্টার খুবই বেসিক থেকে শুরু করবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করে দিই। আচ্ছা দেখো, চ্যাপ্টারটা কি? মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখানে ভূমিকার মধ্যে কিছু কথাবার্তা লিখছে, এগুলো আমাদের লাগবে না। আমাদের যেখান থেকে লাগবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা মাঝে মাঝে ক নাম্বারের জন্য আসে। আধুনিক পর্যায় সূত্র কোনটা? বোর্ড দেখা যাচ্ছে কিনা বইলো, ঠিক আছে? ওকে দেখো, আধুনিক পর্যায় সূত্রটা কি? আধুনিক পর্যায় সূত্র মতে, আর গত ক্লাসে লেখা উঠে গেছে,
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মানে তুমি যখন একটা পর্যায় সারণী দেখবা তখন দেখবা যে কোনো একটা মৌলের সেটা হোক ধরো সালফারের ক্ষেত্রে, তো পর্যায়ক্রমে দেখবা যে এর পরে গ্রুপের মানে ওই গ্রুপের নিচের মৌলটার ক্ষেত্রে সেম ধর্মগুলো তুমি পাচ্ছ। তাহলে আধুনিক পর্যায়সূত্র কি বলে যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী। ভৌত ধর্মাবলী মানে কি, ধরো সে গ্যাস থাকবে নাকি সে হচ্ছে লিকুইড থাকবে নাকি সে কঠিন থাকবে, এই টাইপের ধর্মাবলী তাদের ভৌত ধর্মাবলী। আর রাসায়নিক ধর্মাবলী মানে কি, সে একটা মানে একটা রিয়াকশনের মধ্যে একটা বিক্রিয়ার মধ্যে সে কীরকম বিক্রিয়া দিচ্ছে সেগুলো হচ্ছে তার রাসায়নিক ধর্মাবলী। তাহলে এই ধর্মাবলীগুলো এদের পারমাণবিক ভর, যত ভর বৃদ্ধি পাবে তত এগুলো পর্যায়ক্রমে আবর্তিত হবে। পর্যায়ক্রমে আবর্তিত মানে কি, একদম ইমিডিয়েট চেঞ্জ হয়ে যাচ্ছে না, বাট হালকা চেঞ্জ হতে পারে বা একেবারে সিমিলার থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তো আধুনিক পর্যায় সারণী তৈরিতে অনেক বিজ্ঞানীর মধ্যে বিজ্ঞানী বোরের অবদান সবচেয়ে বেশি হওয়ায় একে আমরা কি বলতে পারি, বোর পর্যায় সারণীও বলতে পারি। অনেক সময় এমসিকে তো দিয়ে দেয় যে আধুনিক পর্যায় সারণীর অপর নাম কি, তো এই রাদারফোর্ড বোরের নাম দুইটা একসাথে থাকতে পারে, খেয়াল রাখবা। আধুনিক পর্যায় সারণীর অপর নাম কি, বোর পর্যায় সারণী। ঠিক আছে, এখানে কয়টা পর্যায় থাকে, এখানে হচ্ছে টোটাল 7টা পর্যায় থাকে এবং 18টা শ্রেণী। মানে তুমি যদি দেখো যেভাবে লম্বা লম্বা শ্রেণী হিসেবে 18টা শ্রেণী থাকতেছে, আর এভাবে ট্রান্সভার্সলি মানে আড়াআড়ি ভাবে 7টা পর্যায় থাকতেছে। ওকে, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আমরা 9-10 থেকে পড়ে আসা জিনিস। এখানে পর্যায় সারণী কয়েকটা এক্সেপশন বলছে, যেরকম ফার্স্ট এক্সেপশন হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলোকে পৃথক দুইটা সিরিজের মাধ্যমে এদেরকে নিচে রাখা হয়েছে। কেন, যে দেখবা যখন পর্যায় সারণীটা সাজানো হয়েছে কিভাবে, তাদের ধর্ম অনুসারে, মানে যেগুলোর ধর্ম অনেকটা একই রকম সেগুলোকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে, আর যেগুলো ধর্ম ধরো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে তাদেরকে একই পর্যায়ের মধ্যে স্থান দেওয়া হয়েছে। তো যখন ধরো এটা হচ্ছে আমার গ্রুপ 3, ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরো এটা হচ্ছে আমার গ্রুপ 3, এটা হচ্ছে গ্রুপ 3। তো গ্রুপ 3 এর মধ্যে যখন আমার পর্যায় নাম্বার 6 এবং পর্যায় নাম্বার 7 আসলো, এটা হচ্ছে পর্যায় 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে পর্যায়। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখলো প্রায় 15টা মৌলের একেবারে সিমিলার রকম ধর্ম, মানে এটা ধর্মের মধ্যে তুমি কোনো বিশেষ চেঞ্জ খুঁজে পাচ্ছ না। তাহলে 15টা মৌলকে তোমাকে এই একটা পিচ্চি ঘরের মধ্যে স্থান দিতে হচ্ছে। সিমিলারলি ওই গ্রুপ 3 এর 7 নম্বর পর্যায়ে যে মৌলগুলো, এই 15টা মৌল, টোটাল 15টা মৌলের একদম হুবহু একই রকম ধর্ম, মানে এদের মধ্যে তুমি কোনো ডিফারেন্স করতে পারছো না, জাস্ট ভর ছাড়া। তো ওই 15টা মৌলকে যেহেতু আমাদের পর্যায় সারণী আমরা ধর্ম অনুসারে সাজাইছি, তো ওইটাকে এই 15টাকে এই ছোট একটা ঘরের মধ্যে জায়গা দিতে হতো, যেটা আমাদের কখনোই পসিবল না। এই জন্য কি করা হয়েছে, এই 15টা মৌলকে আলাদা করে নিয়ে পুরো পর্যায় সারণী লাস্টে একটা, এটা হচ্ছে গ্রুপ 3 এর 6 নম্বর পর্যায়ে, আরেকটা বক্স করা হয়েছে যেটা হচ্ছে গ্রুপ 3 এর 7 নম্বর পর্যায়ে, এটা নাম হচ্ছে ল্যান্থানাইট মৌলের পর্যায় সিরিজ, এটা হচ্ছে অ্যাক্টিনাইট মৌলসমূহকে। কারণ যদি এগুলাকে এখানে এটা প্রশ্নের মধ্যে আসে, যে খ নাম্বারের ক্ষেত্রে আসে যে এগুলাকে কেন আমরা পর্যায় সারণীর মধ্যে স্থান দেই নাই, কেন দেই নাই, কারণ পর্যায় সারণীর সৌন্দর্য এবং একটা ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হইতো। এই জন্য এই দুইটা ওয়ার্ড অবশ্যই ইউজ করবা, যে পর্যায় সারণীর সৌন্দর্য বা ধারাবাহিকতা বিঘ্ন বা বিচ্ছিন্ন হতো, এই জন্য আমরা এগুলাকে পর্যায় সারণীর মধ্যে স্থান দেইনি। ঠিক আছে, চ্যাপ্টারটা অনেক বড়, আমি নিজেও স্বীকার করছি অনেক বড়, বাট চ্যাপ্টারটা খুবই মজার। মানে আমি বলি আমার ইন্টার এক্সপিরিয়েন্স বলি, ফার্স্ট টাইম যখন আমি চ্যাপ্টারটা পড়তে যাই আমার কাছে চ্যাপ্টারটা খুবই কঠিন লাগছে। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি নিজে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি নর্মালি ইন্টারের ক্ষেত্রে শুধুমাত্র হাজারি স্যারের বই ফলো করছি। জাস্ট এই চ্যাপ্টারে কিছু টপিকের ক্ষেত্রে, যেমন সংকরণের টপিক আছে, আমরা এরপর যে 26 ব্যাচ হয়তো জিজ্ঞেস করছো, তো তখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি হচ্ছে কবির স্যারের বই পড়ছি। কারণ কবির স্যারের কয়েকটা জায়গা, যে সংকরণের জায়গাটুকু কবির স্যারের মধ্যে এত ডিটেলস এন্ড এত সুন্দর করে বলা হয়েছে যে তুমি একটা মানে একটা প্রিমেচুর অবস্থা তুমি সব কিছু বুঝতে পারবে আর কি, এরকম। তো আমি ওই টপিকগুলো হচ্ছে ওখান থেকে পড়েছি, আমি তোমাদের ক্লাসের মধ্যে একদম ভেঙে ভেঙে ওভাবেই পড়াবো। 24-এর যদি হয় তো 24 দেখো, কারণ আমি চ্যাপ্টার থেকে সবসময় বলি চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করলে অনেক ভালো মার্কস পাওয়া যায়। তোমার কলেজ এক্সাম তো এখন শেষ, তা 25-26 জনের কলেজ এক্সামে যদি এর থেকে অ্যান্সার করে ভালো মার্কস পাবা, এইচএসে তো পাবাই। আচ্ছা, তো এরপর দেখো আধুনিক পর্যায় সারণী আমরা বললাম, অনুমোদিত মৌলের পর কয়টা আছে এখানে, টোটাল 118টা মৌল আছে, মানে টিল না 118টা পর্যন্ত মৌল আবিষ্কার করা হয়েছে, ল্যাবরেটরিতে তৈরি হোক বা প্রাকৃতিকভাবে পাওয়া হোক। আচ্ছা, তো এখানে আমাদের তেমন আর কিছু জানার নাই, আমরা পরের টপিকে যাব। সরি, এখন যেগুলো আমাদের ধরো তোমাদের অনুসরণী এমসিকিউ তো দেখবা, বা যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বোর্ড কোয়েশ্চেন আসে খুবই কমন, এস ব্লক মৌল কয়টা। এস ব্লক মৌল হচ্ছে টোটাল 14টা।
ঠিক আছে, এস ব্লক কি, পি ব্লক কি, ডি ব্লক কি, এগুলো আমরা পরবর্তী দেখবো। জাস্ট এখান থেকে মানগুলো জানা মোটামুটি তোমরা তো পর্যায় সারণী দেখছোই। তো গ্রুপ 1 এবং গ্রুপ 2, তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 এই দুটাকে হচ্ছে এস ব্লক মৌল বলে। টোটাল এখানে কয়টা মৌল আছে? 14টা মৌল আছে। ঠিক আছে, তো আমরা এরপরে এগুলোর কি ক্রাইটেরিয়া বা এগুলোর কি কি ধর্ম আছে এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, এরপরে আমরা পাবো হচ্ছে পি ব্লক, মানে টোটাল হচ্ছে আমাদের কয়টা ব্লক থাকবে? এস, পি, ডি এবং এফ। তাহলে এসে থাকবে হচ্ছে টোটাল 14টা। এটা আলাদা করে লিখে নিতে পারো বা বইয়ের মধ্যে দাগা নিলেও চলবে। এস ব্লক মৌল হচ্ছে 14টা, তারপরে পি ব্লক মৌল হচ্ছে 36টা। এগুলো কি আমরা পরবর্তী দেখবো, এই জন্য জাস্ট এখানে লিখে রাখতেছি। ডি ব্লক মৌল হচ্ছে 41টা, আর এ ব্লক হচ্ছে টোটাল 27টা। ঠিক আছে, এই কয়টা এখানে লিখে রাখতে পারো। এখন এই পি ব্লক কি, এস ব্লক কি, ডি ব্লক কি আমরা এখন দেখব। ওকে, এখানে তেমন কিছু নেই। আচ্ছা, পি ব্লক কি? আচ্ছা, সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞা আসলে এগুলো সংজ্ঞা খুবই ইজি। এস ব্লক মৌল কাদেরকে বলবো? যে যাদের শেষ ইলেকট্রনটা এস ব্লকের মধ্যে যাবে। এস মানে কি, যে আমরা ইলেকট্রন বিন্যাস আমরা করছিলাম না, ধরো যে 3s, 3p, 3d, তারপরে ধরো 4s, 4p, 4d, 4f। ঠিক আছে, এরকম করছিলাম না আমরা? তো যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাচ্ছে তাকে আমরা বলবো এস ব্লক মৌল। আর যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা পি অরবিটালে যাচ্ছে তাকে আমরা বলবো পি ব্লক মৌল। যাদেরটা ডিতে যাচ্ছে তাদের বলবো ডি ব্লক মৌল। একদম ইজি। তো পি ব্লক মৌলের মধ্যে আমরা পাইছি এস ব্লকের মধ্যে কারা ছিল? গ্রুপ 1 এবং গ্রুপ 2। আর পি ব্লকের মৌলের মধ্যে হচ্ছে গ্রুপ 13 থেকে 18। এখন আমি তোমাদেরকে ক্লাস করানোর সময় প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা করে নেমোনিক শিখাই দেবো। ঠিক আছে, আচ্ছা ম্যাথ করা বেটার হবে কিনা? ম্যাথ কয়টা দেয় তোমাকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে? কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তো আমি সবসময় ম্যাথ অ্যান্সার করাটাই, আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাসের মধ্যে নিচ্ছি, আমি বলছি ম্যাথ অ্যান্সার করা সেফ। বাট তুমি যখন ফার্স্ট পেপারে থেকে আসো তোমাকে জাস্ট 4 নাম্বার চ্যাপ্টার থেকে হয়তো 2টা সিকিউ ম্যাথে দিবে। এর থেকে বেশি যদি তোমার লাক খুব ভালো থাকে তখন সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা ম্যাথ পেতে পারো। এর বাদ বাকি তো কোনো চান্স নাই। তুমি 4 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা অ্যান্সার করলা, 5 নম্বর চ্যাপ্টার থেকে আরেকটা অ্যান্সার, তোমার 3টা হয়ে গেল। বাকি 2টা কোন জায়গা থেকে অ্যান্সার করবা ডিসিশন তোমার। আমি আমার এক্সপিরিয়েন্স জানালাম, আমি বললাম আর কি কোনটা বেটার হয়, বাকিটা তোমার উপরে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি প্রত্যেকটার জন্য নেমোনিক শিখাই দিব। তাহলে এখানে টোটাল হচ্ছে কয়টা গ্রুপ থাকে? গ্রুপ 13, 14, 15, 16, 17 এবং 18। আচ্ছা, তো এখানে টোটাল কয়টা পরমাণু থাকে? 36টা। এখানে হচ্ছে কি কয়েকটা নতুন আবিষ্কৃত, মানে ফার্স্টে তো পরমাণুর সংখ্যা কম ছিল, পরে কয়েকটা নতুন আবিষ্কৃত ল্যাবরেটরিতে আবিষ্কৃত মৌলের নাম বলছে, এগুলো রিডিং দিবা, লাগবে না। দেখো এই যে এখানে ঢাকা বোর্ডের একটা প্রশ্ন হচ্ছে এস ব্লক মৌলের সংখ্যা কত? দেখো খুবই ইজি, 14, 36, 41, 27। ওকে, আচ্ছা এরপরে দেখো এখন হচ্ছে আমরা এস ব্লক মৌল নিয়ে জানবো। তো ডি ব্লক মৌলের সংখ্যা কি এখানে ছিল? ওয়েট, আমরা উপরে চলে গেছে। ওকে, এই যে ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌল কি? যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যাবে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলবো। ডি ব্লক মৌল কয়টা? 41, একটু আগে বলে আসছি। আর তাদের পরমাণুতে কি থাকবে? D1 থেকে D10 থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে টোটাল ডি অরবিটালের মধ্যে কয়টা থাকতে পারে? এস এর মধ্যে হাইস্ট থাকতে পারে 2টা, পি এর মধ্যে হাইস্ট থাকতে পারে 6টা, ডি এর মধ্যে হাইস্ট থাকতে পারে 10টা, আর এফ এর মধ্যে হাইস্ট থাকতে পারে 14টা। তাই না? এগুলো আমরা একদম যে সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়ে আসছি কিভাবে এগুলো বের করে। এখন ধরো ডি অরবিটালের ক্ষেত্রে, যদিও আমরা আজকে এই টপিকটা পড়বো না, আমরা কালকে সংকরায়ন পড়ার পর এই টপিকটা পড়বো। তারপর আমি জাস্ট বলে রাখলাম ডিতে সর্বোচ্চ থাকতে পারে হচ্ছে 10টা ইলেকট্রন। এখন কোনো কেসে যদি ধরো ডি এর মধ্যে 1 থেকে 9টা ইলেকট্রন, একটা ইলেকট্রনও থাকতে পারে, 2টা ইলেকট্রনও থাকতে পারে, 3টা ইলেকট্রন থাকতে পারে, 4টা 5টা, মানে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, তখন সেই ডি অরবিটাল মৌলকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। কিন্তু এখানে অনেক ভালো একটা ক্লজ আছে, সেটা হচ্ছে যে কখন আমরা অবস্থান্তর বলবো? যখন তার সুস্থিত আয়ন, মানে ধরো ফেরাস একটা মৌল, ঠিক আছে, তার যোজনী কি? তার যোজনী হচ্ছে 2, 3 হইতে পারে। তাহলে ফেরাসের আয়নগুলো কি হবে? Fe2+ আর Fe3+। তো তুমি যখন Fe2+ এবং Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করবা তখন কিরকম আসে দেখো, এরকম আসবে না? 1s2, 2s2, 2p6, 3s2, তারপর কত আসবে? 3p6, এখানে হচ্ছে 18টা। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে 3d Fe। আচ্ছা Fe+3 এর জন্য লিখি, ঠিক আছে, এটা +2 এটা পরে দিচ্ছি, +3 এর জন্যই লিখি। ওকে, ঠিক লিখছি না? হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে +3 এর জন্য। এখন দেখো এখানে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে কার মধ্যে পড়লো? 1 থেকে 9 এর মধ্যে। আমি কিন্তু আয়ন নিছি, আমি কিন্তু এখানে মৌলও নেই। তাহলে আমরা অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কি বলবো, যে যদি কোনো মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন, সেটা 1 2 3 4 5 যে কোনো একটা হতে পারে, 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তখন আমরা তাকে অবস্থান্তর মৌল বলবো। এখন এই অবস্থান্তর মৌলগুলোর অনেক ধর্ম থাকে, যেরকম সবচেয়ে বড় ধর্ম হচ্ছে অবস্থান্তর মৌল কালার দেয়। এখন কিভাবে কালার দেয়, কি প্রসেসে কালার দেয়, এগুলো আমরা নেক্সট দিন জানবো। জাস্ট তোমাকে প্রশ্নের মধ্যে নাম্বারের ক্ষেত্রে এই প্রশ্নটা খুবই ভ্যারিয়েবলি আসে যে অবস্থান্তর মৌল কাকে বলে। অ্যান্ড আমরা মানে এই লাইনটা খুব মনে থাকে যে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে। খেয়াল রাখো যদি ডি অরবিটালে কোনো ইলেকট্রন না থাকে তখন কিন্তু সেটা অবস্থান্তর হবে না। আবার যদি ডি অরবিটাল 10টা পুরো কাটা 10টা ইলেকট্রন থাকে তখনও অবস্থান্তর মৌল হবে না। একটু পরে আমরা দেখবো কোনটা অবস্থান্তর না কোনটা অবস্থান্তর। এখন আমরা যখন নাম্বারে লিখি তখন আমরা এই সুস্থিত আয়ন ওয়ার্ডটা লিখি না, এটার জন্য তুমি কাটা 0 খাবা, কারণ তোমাকে সংজ্ঞার মধ্যে তোমাকে তো Fe+3 বা Fe+2 যে কোনো একটার মধ্যে যে কোনো একটা অবস্থান্তর মৌল হবে, Fe কিন্তু এখানে না, ঠিক আছে। তাহলে সুস্থিত আয়ন ওয়ার্ডটা মানে কি, সে আর কোনো ইলেকট্রন ত্যাগ করার অবস্থায় নাই, বা সে এই অবস্থায় যে কোনো কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করতে পারে, বুঝছো? ওকে, তাহলে গেল আমাদের এই টপিকটা। এখন আমরা এই যে অবস্থান্তর মৌলের সংজ্ঞা পাইলাম, তো অবস্থান্তর মৌল কি কি কাজ করতে পারে দেখো। আমাদের অবস্থান্তর মৌল অনেক ইম্পর্টেন্ট, আমরা এই টপিকটা হচ্ছে কালকে ডিসকাস করবো, কারণ অবস্থান্তর মৌলের সাথে হচ্ছে সংকরণের টপিকটার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তো সংকরণ না পড়ায় আমি কোনোভাবেই তোমাদেরকে এই টপিকটাতে যেতে চাচ্ছি না। আচ্ছা দেখো, তাহলে অবস্থান্তর মৌল কি করতে পারে? অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখাতে পারে। পরিবর্তনশীল যোজ্যতা মানে কি, এই যে একটু আগে দেখো ফেরাসের ক্ষেত্রে আমরা 2ও পাইছি 3ও পাইছি, মানে ফেরাস মানে যে আয়রনের যখন যে রিয়াকশন অনুযায়ী সে 2 যোজনী প্রদর্শন করতে পারে, আয়রন মানে রিয়াকশন অনুসারে সে 3 যোজনী প্রদর্শন করতে পারে, তাহলে সে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারতেছে। আর কি, তারা রঙিন যৌগ গঠন করতে পারতেছে। জটিল যৌগটা মানে হয়তো এখনো আমরা জানি না, আমরা জানবো পরে। আচ্ছা, আর তারা কি প্রভাবক রূপে কাজ করতে পারে। হোয়াট ইজ প্রভাবক? প্রভাবক হচ্ছে এমন একটা বিক্রিয়ক বা এমন একটা যৌগ যে একটা বিক্রিয়াকে প্রভাবিত করে মানে কি, ধরো একটা বিক্রিয়া হইতে খুব সময় লাগতেছে বা বিক্রিয়াটা হতে পারতেছে না কোনোভাবে, তো প্রভাবক ওই বিক্রিয়াটাকে হতে সাহায্য করে কি, একটা ওয়ার্ড আছে সক্রিয়ণ শক্তি, ঠিক আছে। সক্রিয়ণ শক্তি জিনিসটা কি, একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বা তার ভিতরে অণুগুলোকে ভাঙার জন্য বা তার ভিতরে অণুগুলো জোড়া লাগানোর জন্য যেই পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। প্রভাবক করে কি, এই সক্রিয়ণ শক্তিটাকে সে কমায় ফেলে ওই বিক্রিয়াগুলো খুবই ইজিলি বিক্রিয়া করতে চায়। এটা হচ্ছে প্রভাবকের কাজ, ঠিক আছে। প্রভাবকের কাজ তোমাদের আসে নাম্বারের জন্য বা নাম্বারের জন্য মাঝে মাঝে আসে, যে এই ধরো ফেরাস প্রভাবক হিসেবে কাজ করে বা নিকেল প্রভাবক হিসেবে কাজ করে। তোমরা যখন যোগাযোগ পড়ছো তোমরা দেখছো না যে ইনভ্যারিয়েবলি এই নিকেল প্রত্যেকটা বিক্রিয়া, ধরো যে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উপরে লেখা হচ্ছে নিকেল। তো এই নিকেলের কাজটা কি, নিকেলের কাজটা হচ্ছে ওই বিক্রিয়াটা খুব ইজিলি হইতে পারতেছিল না, নিকেল করবে কি, বিক্রিয়াগুলোকে তার পিঠের মধ্যে নিবে এবং নিয়ে সে খুব ইজিলি ওই বিক্রিয়াকে সংঘটিত করতে পারছে। বিক্রিয়াটা সক্রিয়ণ শক্তিটাকে কমায়, মানে বিক্রিয়াগুলোর মধ্যে যে শক্তিটা ছিল যার ফলে তারা বিক্রিয়া করতে চাইতো না, সেই শক্তিটাকে তারা কমায় ফেলে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তারা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এখনো আমরা চুম্বকীয় ধর্ম সম্পর্কে জানি না, আমরা এখনো জানি না ডায়াম্যাগনেটিক কি, প্যারাম্যাগনেটিক কি, ফেরোম্যাগনেটিক কি, এগুলো আমরা পরবর্তীতে জানবো। ওকে, এরপরে দেখো অবস্থান্তর মৌলের সংজ্ঞা মতে দেখো কোনটা এইগুলা নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা মূল অবস্থান্তর মৌল নয়। কেন? দেখো আমি যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখে, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, এবং স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। দেখো তুমি যদি ওর ইলেকট্রন বিন্যাস করো কেমন হবে, 1s2 2s2 2p6 3s2 3p6। আর দেখো ওর হচ্ছে যেহেতু 21টা, ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, ও 3টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে এখন ওর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 18টা। তুমি হিসাব করে দেখো এখানে টোটাল হচ্ছে 18টা ইলেকট্রন আছে, তাহলে ওর 3D এর মধ্যে 0 হয়ে গেছে। আগে ছিল হচ্ছে 3D এর মধ্যে 3টা ইলেকট্রন ছিল, এই 3টা ইলেকট্রন তো দিয়ে দিছে, এই জন্য +3, 3টা ইলেকট্রন দেওয়ার পর ওর 3D হয়ে গেছে 0। যেহেতু ডি অরবিটালের মধ্যে কোনো ইলেকট্রন নাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অবস্থান্তর মূল্য না, ঠিক আছে। ওর কিন্তু ডি অরবিটাল ছিল, কিন্তু ও দেওয়ার কারণে ওর ডি অরবিটাল খালি হয়ে গেছে। জিঙ্কের ক্ষেত্রে তুমি করে দেখবা, জিঙ্কের ডি অরবিটাল সম্পূর্ণরূপে পূর্ণ আছে, মানে ওখানে 10টা ইলেকট্রনই আছে, এই জন্য ও কি করবে, ও আমাদের অবস্থান্তর মূল্য না। এই প্রশ্নটা নাম্বারের জন্য খুব খুব বেশিবার আসে। দেখো এখানে তোমাকে বিক্রিয়ক দিয়ে দেখাই দিছে নিচে, এই যে
দেখো ডি জিঙ্ক 2+ এর জন্য ডি অরবিটাল একদম ফুল থাকে, আমাদের শর্ত মতে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে হবে, যেহেতু শর্ত ফিল আপ করে নাই তাই ও হচ্ছে অবস্থান্তর মৌল না। ওকে, গেল আমাদের অবস্থান্তর মৌলের কাহিনী। এই জন্য এই প্রশ্নটা যে খ নাম্বারের জন্য আসে যে সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। কারণ সব অবস্থান্তর মৌল কেন ডি ব্লক মৌল না? কারণ সবগুলো যদি ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকে বা সম্পূর্ণ থাকে তাহলে সে অবস্থান্তর না। আর কিন্তু সব অবস্থান্তর মৌল ওর মধ্যে তো 1 থেকে 9টা, মানে সে তো ডি অরবিটালের অংশ, তাই না? তাই সব অবস্থান্তর মৌল হচ্ছে ডি অরবিটাল। ওকে, আচ্ছা দেখো এরপরে এফ ব্লক মৌল সেম সংজ্ঞায়, যেটার লাস্ট ইলেকট্রনটা এফ ব্লকে যাবে সেটা হচ্ছে আমার এফ ব্লক মৌল। ষষ্ঠ পর্যায়ে ল্যান্থানাম থেকে পরবর্তী লুটেশিয়াম পর্যন্ত 15টা মৌলকে ল্যান্থানয়েডস বলা হয়। ওই যে আমরা নিচে যে দুইটাকে আলাদা করেছিলাম, ল্যান্থানয়েড মৌল আর অ্যাক্টিনাইড মৌল, এটা হচ্ছে ল্যান্থানাইড, এটা হচ্ছে অ্যাক্টিনাইড, ঠিক আছে? তো 15টা মৌলকে আমরা ল্যান্থানয়েড মৌল বলি। আর অ্যাক্টিনিয়াম থেকে দেখো নাম্বারটা খেয়াল করো, ল্যান্থানাম এখানে হচ্ছে 57, তাহলে ল্যান্থানাইড হচ্ছে 57 থেকে 71, এটা হচ্ছে ল্যান্থানাইড। আর অ্যাক্টিনাইড হচ্ছে 89 থেকে 103। এটা কিন্তু পরীক্ষা হলে আসে যে কত থেকে কত পর্যন্ত অ্যাক্টিনাইড মৌল, বা তোমাকে আসতে পারে যে অ্যাক্টিনাইড সিরিজ কাকে বলে, ল্যান্থানাইড সিরিজ কাকে বলে, এভাবে প্রশ্ন আসতে পারে। তখন তুমি লিখবা যে ধরো তোমার যদি নামও মনে না থাকে, যে ল্যান্থানাম মৌল নামও যদি নাম মনে থাকে, তাহলে লিখে দিবা পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, গ্রুপ 3 পর্যায় 6 এর মৌলগুলোকে ল্যান্থানাইড সিরিজের মৌল বলে। ওকে, আচ্ছা এরপরে অ্যাক্টিনাইড সিরিজ যেটা বললাম, এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত 30টা মৌলকে আমরা কি বলি? এ ব্লক মৌল বলি। কিন্তু এর মধ্যে এই যে ল্যান্থানাম, এর সর্বশেষ ইলেকট্রনটা 5d1 এ যায়, ডি অরবিটাল যাচ্ছে, মানে এটা কি ডি ব্লক মৌল। তারপরে অ্যাক্টিনাইড সিরিজে প্রথম মৌল অ্যাক্টিনিয়াম এবং দ্বিতীয় মৌল থোরিয়াম, এই 89 এবং 90 এই দুইটারই হচ্ছে 6d1 6d2, মানে কি এরাও ডি অরবিটালে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? ডি ব্লক মৌল, কারণ এদের শেষ ইলেকট্রনটা কোন অরবিটালে যাচ্ছে? ডি অরবিটালে যাচ্ছে। তাইলে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এই তিনটাই ডি ব্লক মৌল হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজের পার্ট ছিল। এই জন্য এদেরকে আমরা এখন ওই এফ ব্লক মৌল থেকে বাদ দিয়ে দিব। তাহলে টোটাল এফ ব্লক মৌল ছিল কয়টা? 30টা, তার মধ্যে ও বাদ টোটাল 3টা বাদ, তাহলে টোটাল কয়টা থাকে? 27টা। তাহলে আমাদের এফ ব্লক মৌল কয়টা? 27টা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টা। ওকে, তারপরে এখন দেখো আমরা অন্ত অবস্থান্তর মৌল দেখব। আমরা অবস্থান্তর মৌল কি দেখে আসছিলাম? যে ডি ব্লকের কোনো সুস্থিত আয়নের যদি 1 থেকে 9টি ইলেকট্রন থাকে তাহলে অন্ত অবস্থানের সংজ্ঞাটা হচ্ছে অনেকটা এরকম। এই ক্ষেত্রে আমরা ইউজ করবো জাস্ট এ ব্লক মৌল। তোমরা খেয়াল করবা যেই সংজ্ঞাটাই পড়ো বা যেই ওয়ার্ডটাই পড়ো না কেন, তারপর যদি কোনো ইংলিশ টার্মিনোলজি থাকে, ধরো অবস্থান্তর ক্ষেত্রে মেবি ছিল ট্রানজিশন মলিকিউল, তো ওইটা খেয়াল করবা, ঠিক আছে? দেখো যেরকম অন্ত অবস্থান্তর মৌলের ইংলিশ কি? ইনার ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা, অন্ত অবস্থান্তর কি? যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F30, নর্মালি আমরা জানি এ ব্লকে হচ্ছে 14টা থাকতে পারে, তাহলে 14টা থেকে আমরা সম্পূর্ণ তো হওয়া যাবে না, তাহলে 1 থেকে 13টা যদি থাকে তাকে আমরা কি বলবো? অন্ত অবস্থান্তর মৌল বলবো, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট তোমার একটাই নাম আছে এখানে, সেরিয়াম 3+, এটাই তোমাকে মনে রাখলে হবে। তাহলে এইটা দিয়ে ইনভ্যারিয়েবলি প্রশ্ন আসে যে নিচের কোনটি অন্ত অবস্থান্তর মৌল, বা ইংলিশে আসে নিচের কোনটি ইনার ট্রানজিশন এলিমেন্ট। নিচের কোনটি ইনার ট্রানজিশন এলিমেন্ট? সেরিয়াম 3+, কারণ তুমি ওর ইলেকট্রন বিন্যাস করলে দেখবা ওর এখানে এ ব্লক মৌলে 1টা বা 13টার মধ্যে যে কোনো একটা সংখ্যক মৌল আছে। ওকে, আচ্ছা তো এখানে তোমাকে আর কিছু জানা লাগবে না, তোমাকে এখানে কিছু শর্টকাট দিয়েছে, শর্টকাটগুলো দেখে রাখতে পারো, এমসিকিউর জন্য লাগে, বাট লাগে না আসলে, আমরা মনে রাখতে পারবো এগুলো। তো এখানে তোমাকে অনেক বড় করে পর্দা সারণীটা দিছে, চেষ্টা করবা যখনই এই চ্যাপ্টারটা পড়বা পর্দা সারণীটা একটু পাশে রেখে পড়ার জন্য, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এখন আমাদের ইলেকট্রন বিন্যাস হতে পর্দা সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আসলে আমাদের সিকিউর ক্ষেত্রে কোশ্চেনগুলো আসে কিভাবে আমি একটু দেখাই, তার 1 মিনিট। আসলে আমরা তো এভাবে নির্ণয় করা লাগে না, আমাদের সিকিউর ক্ষেত্রে আসে হচ্ছে, দেখাচ্ছি আমি কিভাবে আসে, 1 মিনিট। ধরো সিকিউর ক্ষেত্রে আসে হচ্ছে, ধরো এরকম একটা বক্স দেয়, এরকম একটা বক্স দিল, এ পাশে দিল হচ্ছে, ধরো এমন একটা বক্স দিল, এ পাশে দিল পর্যায়,
আর এই পাশে দিল হচ্ছে ধরো শ্রেণী, পর্যায় দিল এখানে 1 থেকে নিচে, এখানে দিল ধরো শ্রেণী, ঠিক আছে। তাহলে এটা দিল 14, 15, বা ধরো 14, 16, 17 দিল। তারপরে ধরো এখানে একটা ইয়া দিয়ে এখানে দিল 2, এখানে দিল 3, আর এখানে ধরো দিল x, এখানে দিল y, এখানে দিল z। তো এইভাবে করে তোমাকে সিকের মধ্যে প্রশ্ন হয়, তোমাকে একদম ডিরেক্টলি অনেক কম জায়গায় জিজ্ঞেস করে যে ধরো এটার পর্যায় কত, এটা কত, গ্রুপ কত। আমরা পর্যায় গ্রুপ বের করে দেখবো। তো আমাদের বেসিক্যালি এইভাবে দেয়, মানে বোঝাচ্ছে কি এই এক্স মূলটার পর্যায় হচ্ছে 2, গ্রুপ হচ্ছে 14। তারপরে ওয়াই মূলটার পর্যায় হচ্ছে 3, গ্রুপ হচ্ছে 14। জেডটার কি, জেডের হচ্ছে পর্যায় 2, গ্রুপ হচ্ছে 16। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন হয় এভাবে। এখন পর্যায় কীভাবে বের করবো? পর্যায় কীভাবে বের করবো দেখো, ধরো এই যে এখানে আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, সোডিয়ামের লাস্টের কক্ষপথে, মানে যেটা তার লাস্ট না, 3s1 হচ্ছে তার লাস্টে। তাহলে এখানে এন কত, এন হচ্ছে 3। এন মানে কি, যে শক্তিস্তরে সে আসে, তাই না? এন হচ্ছে প্রধান শক্তিস্তর নাম্বার। তাহলে এখানে দেখো শেষ, তার সর্বলাস্ট কক্ষপথ হচ্ছে 3 শক্তিস্তর, তাহলে তার এন এর মান হচ্ছে 3, তাহলে তার পর্যায় হচ্ছে 3। তো পর্যায় বের করা সবচেয়ে ইজি। এখন ধরো আমি যদি বলি যে ধরো লিথিয়ামের পর্যায় কত, লিথিয়ামের পর্যায় কত হবে? দেখো লিথিয়াম হচ্ছে 1s2 2s1, তার লাস্টে কত 2 না, তাহলে 2s1, তাহলে তার লাস্টে সর্বশেষ শক্তিস্তর কত 2, তাহলে তার পর্যায় হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখন আমাদের মেইন সমস্যা হচ্ছে গ্রুপ নিয়ে। গ্রুপগুলো খুবই সহজ। দেখো গ্রুপের ক্ষেত্রে জাস্ট কয়েকটা মনে রাখবা, যে ধরো সে যদি গ্রুপের ক্ষেত্রে গ্রুপ, ঠিক আছে, পর্যায় তো বুঝলাম এন, পর্যায় মানে হচ্ছে এন। আর গ্রুপের ক্ষেত্রে কি লিখে রাখছি আমি আচ্ছা দেখো, এটা হচ্ছে গ্রুপ। ঠিক আছে, যদি কোনো পরমাণু লাস্টের ইলেকট্রনটা এস অরবিটালে যায়, ধরো এস অরবিটালে গেলে তাহলে যতটা ইলেকট্রন যাবে সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। যেমন ধরো এস অরবিটালে গেলে এস হচ্ছে তার গ্রুপ নাম্বার, মানে এস এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা যদি এস অরবিটালে যায়। যেমন ধরো আমি লিথিয়ামেরটাই করি, লিথিয়ামটা ছোটো, তাহলে সময় কম লাগবে। 1s2 2s1, তাহলে দেখো ওর লাস্টের ইলেকট্রনটা এস অরবিটালে গেছে না, তো এস অরবিটালের মধ্যে যাওয়ার পরে কয়টা ইলেকট্রন গেছে? একটা, তাহলে তোর ওর গ্রুপ নাম্বার কত হবে? 1। ঠিক আছে, এটা জাস্ট এস অরবিটালের ক্ষেত্রে, জাস্ট এস অরবিটালের ক্ষেত্রে, তাহলে ওর গ্রুপ হচ্ছে 1, ওর পর্যায় হচ্ছে 2। এরপরে দেখো যদি ধরো এসপি থাকে, মানে তার লাস্টের ইলেকট্রন, মানে লাস্টের কক্ষপথে তুমি এস আর পি দুটো অরবিটালি পাচ্ছ, এসপি থাকলে তার সাথে তুমি প্লাস হচ্ছে 10 করবা গ্রুপ নির্ণয়ের জন্য। কেমনে দেখো, আমি যদি ক্লোরিনেরটা দেখি, ক্লোরিনের কত হবে দেখো, 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p5। আশা করি কোনো ভুল করিনি, না করিনি। তাহলে দেখো ওর লাস্ট কক্ষপথে এসও আছে পিও আছে, তাহলে দেখো এসে কয়টা গেছে? 2টা গেছে। পিএ কয়টা গেছে? 5টা। আর আমি বলছিলাম যদি এসপি থাকে তার সাথে হচ্ছে 10 যোগ করব, তাহলে টোটাল কত আসে? 17। তাহলে ক্লোরিনের গ্রুপ নাম্বার 17 আর ক্লোরিনের হচ্ছে পর্যায় কত? 3। ঠিক আছে, তাহলে ক্লোরিনের গ্রুপ কত? 17 আর পর্যায় হচ্ছে 3। আচ্ছা, এরপরে ধরো কোনো একটা মোলে লাস্টে ডি আছে আর এস আছে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ডি আর এসকে যোগ করে দিলে তার গ্রুপ নাম্বার। যেরকম ধরো কোনটা হতে পারে, আমরা এটা লিখি, কোনটা ধরো কোনটা দেওয়া যায়, ঠিক তোমাদের বইয়ের মধ্যে কোনো এক্সাম্পল দেওয়া আছে কিনা? ধরো ক্রোমিয়াম, এটা করি। ক্রোমিয়ামে দেখো 1s2 2s2, ক্রোমিয়াম হচ্ছে 24। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আর হচ্ছে 4s1। তাহলে দেখো ওর লাস্টে ডিও আছে, ওর লাস্টে এসও আছে। ডিতে কয়টা গেছে? 5টা। এসে কয়টা গেছে? 1টা। তাহলে টোটাল হচ্ছে 6টা। তাহলে ওর গ্রুপ নাম্বার কত হবে? 6। আর ওর পর্যায় কত হবে? 4। লাস্টে হচ্ছে 4। দেখো গ্রুপ নির্ণয় করা দুনিয়ার সবচেয়ে সোজা জিনিস। আর আমি বলছিলাম যে আমি এখন একটু বি ব্লক মূল্য যখন পড়াবো তখন সিরিয়াল হবে, তোমাকে সবগুলো গ্রুপের মূল্যের নামও মুখস্থ করাই দেবো, কিন্তু এভাবে মনে রাখাটা সবচেয়ে ইজি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখন যদি ধরো তোমাকে আমি এখন বললাম যে এটা আইডেন্টিফাই করো, দেখো তোমাকে এখানে বলছে কি যে এক্স মূলটা, ধরো আমি তোমাকে বলছি যে এখন তোমাকে এটা সিকের মধ্যে আসছে, তোমাকে বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে কী ধরনের বন্ধন হবে, বা ধরো এক্স জেড এর মধ্যে কী ধরনের বন্ধন হবে। এক্স কীভাবে আইডেন্টিফাই করবা? দেখো এক্স এর পর্যায় হচ্ছে 2, কিন্তু ওর গ্রুপ হচ্ছে 14। 14 দেখে তুমি বুঝবা যে
14 কি কখনো এভাবে হওয়া সম্ভব? 14 দেখে বুঝবা যে এখানে হয়তো 10 যোগ করা হয়েছে। তুমি 10 বিয়োগ দিয়ে চিন্তা করবা, তাহলে 10 বিয়োগ দিলে এখানে কত থাকে? 4 থাকে না? 10 বিয়োগ দিয়ে কত থাকবে? 4। তাহলে তোমাকে বুঝতে হবে এখানে এসও আছে, পিও আছে, ঠিক আছে? তাহলে দেখো 2s এর ক্ষেত্রে আমাকে 4 বানাইতে হবে, তাহলে 1s2 তো থাকবেই, তাহলে কি লাস্টে 2 না? তাহলে 2 থাকবে, 2s থাকবে, 2p থাকবে। আর 4 বানাইতে হলে কী হবে? s এর সাথে 2 দিতে হবে, p এর সাথে 2 দিতে হবে। তাহলে দেখো আমার এখানে 2 আর 2 4, আর তার সাথে যেহেতু sp আছে 10 যোগ করলে হয়ে যেত কত? 14। আমার পর্যায়েও এখানে ম্যাচ খেয়ে গেছে। তাহলে এখানে টোটাল তোমার তাহলে মোটামুটি কী হবে? ওটা হবে কার্বন। বুঝছি? আমি আরেকবার রিপিট করি, বুঝতেছি না, আমি না দেখতে পারতেছি না কমেন্ট। 1 মিনিট, একটু কমেন্টগুলো চেক করি, আমি আসলে দেখতে পারতেছি না। Everything is clear. ওকে, সবাই বুঝছো না? এখন ধরো আমি যদি বলি যে ধরো এখন বললাম যে জেডটা, ধরো জেড কেমনে বের করবো, এখন তো তোমরা পারবা আশা করি। দেখো জেডের ক্ষেত্রে সেম জিনিস 16 হয়ে গেছে, 16 তো আর এমনি এমনি পসিবল না, তাহলে হয়তো আমরা ধরে নিচ্ছি এখানে হয়তো আমরা কোনোভাবে 10 যোগ করছিলাম, তাহলে 10 বিয়োগ দিয়ে কত আসবে? 6 আসবে। আর ওর কত পর্যায় কত? 2। তাহলে তোমাকে মনে মনে তাকে কি নিতে হবে? 1s2 নিতে হবে, 2 নিতে হবে, এই পাশে 2 নিতে হবে, যেহেতু 10 যোগ করছে মানে এখানে এসও থাকবে, পিও থাকবে। এখন তুমি 6 কেমনে বানাবা? এখানে যদি তুমি 2 দিয়ে দাও, এখানে 2 থাকতে হবে, এই 2 ছাড়া তো ওখানে যেতে পারবে না, তাহলে এখানে 2 দেওয়ার পর 8 থাকে হচ্ছে 4। তাহলে দেখো এখন তোমার মিলে গেছে 1s2 2s2 2p4। এখন দেখো 2 আর 4 যোগ করলে 6, 4 10 যোগ করলে তো 16, আর এর পর্যায়ে 2, তাহলে এটা কি মৌল হবে? এটা হচ্ছে আমাদের অক্সিজেন। ওকে, ক্লিয়ার না? তাহলে দেখো এভাবে করে মেইনলি এগুলো তোমাদের এমসিকিউ তো অনেক বেশি আসে। তোমাদের দেখবো অনুসরণী এমসিকিউ লাস্টে দেখবে যে এই টাইপের এমসিকিউ একদম ভরা ভরা এই এমসিকিউগুলো, এগুলো থেকে আসলে ধরো তোমাকে বলবে যে এক্স এবং জেড এর মধ্যে কী ধরনের সম্পর্ক হয় বা কী ধরনের বন্ধন হয়, এরা পানিতে দ্রবণীয় কিনা, এই টাইপের এমসিকিউগুলো খুব বেশি আসে। ওকে, বুঝছো? এখন আমরা তাহলে আগাই। তাহলে এখন আশা করি গ্রুপ আর পর্যায় নির্ণয় কোনো প্রবলেম হবে না, বা ওই টাইপের তোমাকে দিতে তোমার ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? বাসার মধ্যে আরো দুবার প্র্যাকটিস করে দেখবা যে এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু পড়ার নেই। আমরা এখন ডিরেক্ট জাম্প করব হচ্ছে এস ব্লকের মৌলসমূহের দিকে। আমরা বলে আসছিলাম যে এস ব্লক হচ্ছে গ্রুপ 1, সরি, এস ব্লক হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল নিয়ে। এখন গ্রুপ 1 এর মৌলগুলোকে হচ্ছে ক্ষার ধাতু বলে। কি বলে এদেরকে? ক্ষার ধাতু বলে। আর মৃৎ 2 নম্বর গ্রুপকে বলা হয়েছে মৃৎ ক্ষার ধাতু। হোয়াট ইজ ক্ষার ধাতু? ক্ষার ধাতু মানে তোমাকে এগুলো সংজ্ঞার মধ্যে আসে। ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে? যাদেরকে আমরা ক্ষার হিসেবে, প্রকৃতিতে ক্ষার হিসেবে পাই, ঠিক আছে? এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। আর মৃৎ ক্ষার ধাতু মানে হচ্ছে এগুলোকে আমরা মাটিতে পাই, মাটিতে এদেরকে আমরা ক্ষার হিসেবে পাই, পরবর্তী এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে আর কি, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো ক্ষার ধাতু কি, এখানে তোমাকে ক্ষার ধাতুগুলোর দিচ্ছে। এখন কিভাবে মনে রাখবা? আমি এখানে গ্রুপ 1 এর মৌলগুলোর জন্য নেমোনিক লিখে দিচ্ছি, ঠিক আছে? ওই পেজে লিখে আসি, তাহলে তোমাদের জন্য বেটার হবে না, এখানে বইয়ের মধ্যে হিজিবিজি লাগবে। কিন্তু আমার এগুলো বইয়ের মধ্যে লেখা ছিল, আমি সবসময় এগুলো বইয়ের মধ্যে লিখে রাখতাম। ওকে, গ্রুপ 1 এর জন্য নেমোনিক হচ্ছে, আমি GP1 দিলাম। হাই লিনাকে রুবি, তোমরা হয়তো অনেক জায়গায় এসব নেমোনিক শুনে থাকতে পারো। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, আমি কিন্তু গ্রুপ 1 বলছি। ওকে, হাই দিয়ে হচ্ছে হাইড্রোজেন, লি দিয়ে হচ্ছে লিথিয়াম, না দিয়ে হচ্ছে সোডিয়াম, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, আর রুবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম, ছেঁচে দিয়ে হচ্ছে সিজিয়াম, আর ফেলেছে দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনটা আমরা ক্ষার ধাতু হিসেবে তাকে কাউন্ট করি না, যদি তার অনেক ক্যারেক্টারিস্টিক্স ক্ষার ধাতুর সাথে মিলে যায় বিধে আমরা তাকে এখানে জায়গা দিচ্ছি, কিন্তু সে আসলে তার ধর্মগুলো ক্ষার ধাতুর সাথে ম্যাচ খায় না। তাহলে গ্রুপ 1কে আমরা এই নিয়মিক দিয়ে মনে রাখবো যে এরা হচ্ছে প্রত্যেকে ক্ষার ধাতু, ঠিক আছে? তোমার যদি ক নাম্বার আসে ক্ষার ধাতু কাকে বলে, আল্লাহর অস্তিত্ব এক্সাম্পলগুলো লিখে দিয়ে এসো। ওকে,
তাহলে গেল আমাদের গ্রুপ 1। এখন আমরা গ্রুপ 2 এর ক্ষেত্রে, এটা তোমার জানার কথা, অনেকেই অনেক জায়গা থেকে শুনবা। গ্রুপ 2 এর ক্ষেত্রে হচ্ছে আমার এখানে অ্যাপ্রনের ইয়াগুলো পড়তেছে স্টেইন। ওকে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, তাহলে বিরিয়ানি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা বেরিলিয়াম, মোগলাই দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালসিয়াম, সরিয়ে দিয়ে মনে রাখবো হচ্ছে স্ট্রোনশিয়াম, বাটিতে মনে রাখবো হচ্ছে বেরিয়াম, আর রাখো দিয়ে মনে রাখবো হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো তোমরা যদি লিখতে না পারো একেবারে ইমিডিয়েটলি একটু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে দেখো আমরা গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মৌলগুলোকে চিনে ফেললাম। জাস্ট এখন আমাদের চিনাচিনির কাজ শেষ। এখন আমরা এস ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী আলোচনা করব। ওদের ফার্স্টের ধর্মাবলী হচ্ছে ওরা কি নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। মানে কি, দেখো তুমি যদি ধরো সোডিয়াম ধাতুর কথা চিন্তা করো, ওদের গলনাঙ্ক এতই কম, বা ওরা মানে তুমি মানে যে সোডিয়াম কথা চিন্তা করো, পানির থেকে ওদের গলনাঙ্ক কম, পানি থেকে ওদের স্ফুটনাঙ্ক কম, এরকম। ঠিক আছে, তো এরা কি গ্রুপ এস ব্লকের ধাতুগুলো, এরা খুবই নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। এবং গ্রুপ 1 এর সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে লিথিয়াম। মানে কি, দেখো ফার্স্টে হচ্ছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। তো ফার্স্টে এভাবে করে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমতে থাকে, মানে সবচেয়ে বেশি থাকবে হচ্ছে লিথিয়ামের, তারপরে সোডিয়ামের, তারপরে পটাশিয়ামের, এরপরে যত নিচে যাবে তত এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমতে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ধরো তোমাকে আসবে যে নিচের কোনটার গলনাঙ্ক কম বা কোনটা গলনাঙ্ক বেশি, তখন তোমাকে এরকম দিয়ে দিবে, তখন একটু প্যাচ হয়ে, আচ্ছা গলনাঙ্ক কি উপর থেকে নিচে বাড়তো নাকি কমতো? তাহলে গলনাঙ্ক কি উপর থেকে নিচে কমতো, সবচেয়ে বেশি হচ্ছে লিথিয়ামের, এবং সেটা মান কত 180.5 ডিগ্রি সেলসিয়াস। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লিথিয়ামের গলনাঙ্ক কত 180.5 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো সবচেয়ে কম, সবচেয়ে লাস্টে কে ছিল? সিজিয়াম ছিল না? সিজিয়াম এবং ফ্রান্সিয়াম ছিল। ফ্রান্সিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় ধাতু এবং একটা অস্থায়ী ধাতু, সে খুব একটা বেশি প্রকৃতিতে টিকতে পারে না, এই জন্য আমরা সিজিয়ামকেই নেই নর্মালি। তো সিজিয়ামের গলনাঙ্ক কত দেখো, মাত্র 28.4 ডিগ্রি সেলসিয়াস। কই 180, কই হচ্ছে 28, দেখো কি পরিমাণ ডাউন হয়েছে। তাহলে এটা তুমি এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারো। তারপরে দেখো গ্রুপ 2 এর ক্ষেত্রে সেম, বেরিয়াম সবচেয়ে উপরে ছিল, ওর কত 1278 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওর একদম সবচেয়ে লাস্টে রেডিয়াম, যে রাখো দিয়ে পড়ছিলাম রেডিয়াম, রেডিয়ামের কত দেখো 700 ডিগ্রি সেলসিয়াস, কি পরিমাণ ডাউন হয়েছে। ঠিক আছে, তাহলে গলনাঙ্ক গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে উপর থেকে নিচে কমতেছে। ওকে, আচ্ছা, সেকেন্ড ক্রাইটেরিয়া কি, এরা হচ্ছে এদের গলনাঙ্ক কম, এদের স্ফুটনাঙ্ক কম, এরা খুবই নরম সরম এক ধরনের ধাতু। মানে তুমি যে সোডিয়াম, তোমরা যারা কেমিস্ট্রি ল্যাবের মধ্যে দেখছো কিনা আমি জানি না, কেমিস্ট্রি ল্যাবের মধ্যে দেখো সোডিয়াম থাকে, খুবই সিলভারি একটা সুন্দর দেখতে অনেক সোডিয়াম। তো সোডিয়ামকে তুমি চাইলে ছুরি দিয়ে কাটতে পারো, মানে এতটাই নরম যে তুমি তাকে ছুরি দিয়ে কাটতে পারতেছো। ঠিক আছে, এটা কিন্তু ধাতু। তাহলে দেখো এরা সোডিয়ামকে কি করে তুমি ছুরি দিয়ে কাটতে পারতেছো, এরা খুবই নরম। তারপরে এদের লাস্টে দেখো যারা ক্ষার ধাতু, গ্রুপ 1 মানে কি, তাদের লাস্ট হচ্ছে একটা ইলেকট্রন, আর মানে এস অরবিটালের সাথে একটা, আর গ্রুপ 2 মানে হচ্ছে S2। তাহলে দেখো ওদের NS1 বা NS2, এগুলো এই যে জিনিস জানো তোমরা। এখন দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্যাটায়ন সমূহ, মানে ধরো সোডিয়াম আয়ন, তারপর গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হতে পারে, ম্যাগনেসিয়াম আয়ন। এদের ক্যাটায়ন সমূহ কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায়, মানে তুমি যদি এদের ইলেকট্রন বিন্যাস করো দেখবা, ধরো সোডিয়ামের ক্ষেত্রে, ধরো আমি সোডিয়াম প্লাস আয়নের কথা, সোডিয়াম প্লাসটা একটু আঁকলাম, দেখো এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে সোডিয়াম প্লাস। দেখো সোডিয়ামের এখানে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে 8টা টোটাল, এখানে 8টা, তাহলে টোটাল হচ্ছে 10টা ইলেকট্রন। মানে ওর এখানে পুরোপুরি শেলটা পূর্ণ, ওর এখানে কোনো ধরনের বিজোড় ইলেকট্রন নাই। কেউ কি সিঙ্গেল আছে এখানে? সব এখানে মিঙ্গেল না? সব এখানে মিঙ্গেল। তাহলে যেহেতু ওর এখানে কোনো সিঙ্গেল বা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন না থাকায় এদের যৌগসমূহ সাধারণত কি হয়, বর্ণহীন হয়। আমরা পরবর্তী যখন ডি অরবিটাল পড়বো তখন আমরা দেখব যে কোনো পরমাণুর যখন বিজোড় ইলেকট্রন থাকে তখনই সে একমাত্র
এই মানে কালার দেখাইতে পারে আর কি। যেহেতু এস ব্লক মৌলগুলো একদম মানে ওরা ইলেকট্রন দান টান করে একদম টাইট প্যাক হয়ে বসে আছে, মানে ওদের আর কোনো স্কোপ নেই কোনো ইলেকট্রন ত্যাগ করে বা কোনো ইলেকট্রন গ্রহণ করে, কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই ওরা কি করে কালার দেখাইতে পারে না, ওরা বর্ণহীন থাকে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেরকম এদের সাথে বর্ণযুক্ত ঋণাত্মক আয়ন, যেমন ডাইক্রোমেট আয়ন যুক্ত হলে দেখো পটাশিয়ামের সাথে যখন Cr2O7- এই আয়নটা যখন যুক্ত হয়েছে তখন দেখো ও কিন্তু কালার দিচ্ছে। আমরা পড়ছি না পটাশিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি ছিল, একটু হালকা পিঙ্কিশ টাইপের কালার ছিল, মানে একটু পার্পল টাইপের কালার। তো যখন এই কিছু স্পেসিফিক আয়ন, এই যে পারম্যাঙ্গানেট আয়ন বা ক্রোমেট আয়ন, এরা যুক্ত হয়ে এরা মাঝে মাঝে কালার দেখাতে পারে, কিন্তু এরা কখনো সিঙ্গেল ওয়েতে নিজেরা কখনো কালার দেখাতে পারে না, যেটা ডি ব্লক মৌল পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্যাটায়ন সময় কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, এটা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র। এই বিজোড় ইলেকট্রনের কারণে ডি ব্লক মৌল, আমরা এখন দেখব আর কি, এস ব্লক মৌল কালার দেখাতে পারতেছে না, এস ব্লক মৌল কোনো ম্যাগনেটিক পাওয়ার দেখাতে পারছে না। কিন্তু ডি ব্লক মৌলের মধ্যে যখন আমরা দেখবো তার মধ্যে বিজোড় ইলেকট্রন আছে, সে ম্যাগনেটিক পাওয়ার দেখাতে পারতেছে, সে কালার দেখাতে পারতেছে। তো এই সব জিনিসগুলো হচ্ছে এস ব্লকের নাই, এজন্য এস ব্লক দেখাতে পারে না। আচ্ছা, এরপরে কি গ্রুপ 1-এর ধাতু সময় আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হয়। হোয়াট ইজ আয়নীকরণ শক্তি? আয়নীকরণ শক্তি আমরা পরবর্তীতে পড়বো। তো আয়নীকরণ শক্তি বেসিক্যালি কি, যে তুমি একটা পরমাণু থেকে তার শেষ কক্ষপথে ইলেকট্রনটাকে টেনে বের করে আনবা, বের করে এনে তাকে ধনাত্মক আয়নে পরিণত করবা। এটি হচ্ছে যেই শক্তিটা তুমি টেনে বের করে আনতেছো, এটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এখন গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো দেখো, গ্রুপ 1 এর ক্ষেত্রে লাস্টে একটা ইলেকট্রন থাকে। তো ও যদি কোনোভাবে একটা ইলেকট্রন দিতে পারে, তাহলে সে তার নিকটতম শক্তি স্তরে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। যেরকম দেখো সোডিয়ামের নিকটতম কে বলতো? নিয়নের একদম 10টা ইলেকট্রন, একদম সব কিছু পূর্ণ প্যাকড আপ। আর সোডিয়াম জাস্ট একটা ইলেকট্রনের জন্য নিয়নের মতো হইতে পারতেছে না। তো সোডিয়াম চাই কি, আমি যদি কোনোভাবে এই একটা ইলেকট্রনকে দূর করতে পারি, তাহলে আমি কিন্তু সুন্দর মতো নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারি। তো সোডিয়াম খুব ইজিলি, ধরো তুমি যদি তার কাছে চাও যে একটা ইলেকট্রন দাও, সে খুব ইজিলি তোমাকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এই জন্য তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। তারপর ধরো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেম, ম্যাগনেসিয়ামের লাস্ট হচ্ছে 2টা ইলেকট্রন। তো সে ভাবে যদি আমি কোনোভাবে 2টা ইলেকট্রন বের করে দিতে পারতাম বা কেউ নিয়ে যেত, তাহলে আমি সুন্দর মতো নিয়নের মতো, সবাই যে থাকে না যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে আমাদের সমাজে কিছু রোল মডেল থাকে না, আইডল থাকে, আমরা তাদের মতো হতে চাই, যে ও কত সুন্দর বা ও কত সুন্দর মেনটেন করে চলে, তো আমরা তার মধ্যে হতে চাই। সেরকম নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে পর্দা সারণী মৌলগুলোর জন্য আইডল, সবাই তাদের মতো হতে চায়। তো ম্যাগনেসিয়াম ভাবে যদি আমি 2টা ইলেকট্রন কোনোভাবে ত্যাগ করতে পারতাম, কেউ নিয়ে যেত, তাহলে আমি খুব ইজিলি ওই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারতাম। এই ভেবে তো তুমি যদি ম্যাগনেসিয়ামের কাছে কোনোভাবে চাও যে আমাকে 2টা ইলেকট্রন দাও, ম্যাগনেসিয়াম খুব ইজিলি দিয়ে দেয়, তোমার খুব একটা বেশি ফোর্স দিতে হয় না। এই জন্য এই যে তুমি যে আয়নীকরণ শক্তির জন্য তোমাকে ফোর্স দিয়ে বের করতে হইতেছো, ওরা নিজেরা দিয়ে দিচ্ছে, ইজিলি দিয়ে দিচ্ছে। এই জন্য ওদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সবাই ভাবে কি যে ওরা তো ধাতু মানে ওদের মানে আয়নীকরণ শক্তি খুব বেশি হবে না। তুমি কনসেপ্টটা বুঝো আগে। কনসেপ্ট হচ্ছে এটা যে তুমি তার থেকে যে ইলেকট্রনটা বের করে আনবা, তোমাকে কি পরিমাণ শক্তি দিতে হচ্ছে, কিন্তু ওদের কিন্তু বেশি শক্তি দেওয়া লাগতেছে, ওরা নিজেরা উইলিংলি দিয়ে দিচ্ছে। এই জন্য ওদের আয়নীকরণ শক্তিটা পর্যায় সারণীর সব থেকে কম। ঠিক আছে, তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। এদের তুলনায় গ্রুপ 2 এর ধাতুর সময় আয়নীকরণ শক্তি একটু হইলেও বেশি, কারণ ওদের 2টা ইলেকট্রন, তুমি 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়তো আর একটু বেশি শক্তি দিতে হচ্ছে, বাট গ্রুপ 1 ওদের মধ্যে একটা ইলেকট্রন ওরা খুব উইলিংলি ইজিলি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অনলাইন ক্লাসের সামনে কাকে পড়াবো তোমাদেরকে ছাড়া বাবা। আচ্ছা, তারপরে এস ব্লক মৌলগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। মাত্র যেটা বললাম যে ওরা খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দেয়, এই জন্য ওরা ধনাত্মক আয়ন হয়ে যায়। তো ওরা হচ্ছে ধাতু, যেহেতু ওরা তীব্র তড়িৎ ধনাত্মক, ওরা ধাতু, ওরা খুব ইজিলি দিয়ে দিতে পারছে, এই জন্য ওরা তীব্র তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক মানে কি, যে ওরা খুব মানে ধরো একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে ওরা খুব ফাস্ট বিক্রিয়া করতে পারতেছে, এই জন্য আমরা তাদেরকে কি বলি, তীব্র তড়িৎ ধনাত্মক। ওকে, তাহলে দেখো এদের সক্রিয়তা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে একটু প্যাচা এমসিকিউ চলে আসতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এদের সক্রিয়তা মানে কি, যে মানে সক্রিয়তা জিনিসটা কি, কে কত তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তাহলে এদের সক্রিয়তা কি, উপর থেকে নিচের দিকে মৌলসমূহ বৃদ্ধি পায়, মানে লিথিয়াম থেকে সোডিয়াম বেশি বিক্রিয়া করতে চাবে, তাহলে সোডিয়াম বেশি সক্রিয়। সোডিয়ামের থেকে পটাশিয়াম বেশি দ্রুত বিক্রিয়া করছে, তাহলে পটাশিয়াম বেশি সক্রিয়। তারপরে পটাশিয়ামের তুলনায় কি রুবিডিয়াম বেশি সক্রিয়, তাহলে এই সক্রিয়তা উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যত বেশি নিচের মৌল, উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, যত বেশি নিচের মৌল তত বেশি সক্রিয়। ওকে, এরপরে
দেখো এস ব্লক মৌলসমূহ তীব্র বিজারক রূপে কাজ করবে। খেয়াল রাখবা যেখানে তুমি পাবা সে তীব্র তড়িৎ ধনাত্মক, সেখানে তুমি দেখবা সে তীব্র বিজারক। বিজারক মানে কি, যে জারণ করে, মানে যে খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দিচ্ছে। এতক্ষণ আমরা এটাই বলতেছিলাম যে সে খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাই তো সে তীব্র বিজারক, তাই না? তাহলে সে খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দেয়, এই জন্য তার আয়নীকরণ শক্তি কম, সে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং সে তীব্র বিজারক রূপে কাজ করে। এই তিনটা পয়েন্ট জাস্ট একটা জিনিস দিয়ে মনে রাখবা যে সে খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখানে বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় সেই বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। এটা তোমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে আছে, কিন্তু অনেকে এই টপিকটা না মিস করে যাও। কেন মিস করেছে আমি বুঝি না। প্র্যাকটিক্যালের মধ্যে যে টপিকগুলো আছে ওগুলো মাস্ট বি তোমাদের পড়তে হবে, ঠিক আছে? ওগুলোর থেকে প্রশ্ন আসে। তো তুমি যখন দেখবা যে বুনসেন শিখার বিক্রিয়াগুলো যখন দেখবা, শিক্ষা পরীক্ষা যখন করবা সেকেন্ড চ্যাপ্টার এগুলো, তো শিক্ষা পরীক্ষার মধ্যে দেখবা যে সবগুলার মোটামুটি তুমি কালার পাচ্ছ, খালি এই দুইটা বান্দা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কোনো কালার দেয় না। এই জন্য এই দুইটা মানে একদম 3 স্টার 4 স্টার 5 স্টার বা মানে বাসার মধ্যে যত কালি আছে সব কালি দিয়ে এই লাইনটাকে দাগায় রাখতে পারো যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের সবগুলো মৌল তুমি যদি বুনসেন শিখার মধ্যে দাও তার একটা কাজ, যেমন ধরো ক্যালসিয়াম ইটার মতো লাল কালার দিবে, সোডিয়াম সোনালি কালার দিবে, কিন্তু এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কোনো ধরনের কালার দেয় না। এর জন্য এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন দেয় না এটা পরীক্ষার মধ্যে আসে। খ নাম্বার আসে, ধরো আসে যে বেরিলিয়াম কেন বুনসেন শিখার মধ্যে বর্ণনা দিচ্ছে না, বা ম্যাগনেসিয়াম কেন দিচ্ছে না। কেন দিচ্ছে না দেখো, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর পরমাণু তুলনামূলকভাবে আকারে ছোট এবং এদের নিউক্লিয়াস এদের যোজ্যতা ইলেকট্রন দিয়ে অধিক আকৃষ্ট থাকে। মানে কি, দেখো আমি যদি বেরিলিয়ামটা আঁকি এখানে, দেখো এটা হচ্ছে আমার বেরিলিয়াম। বেরিলিয়ামের মধ্যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো ওর সাইজটা খুবই ছোট এবং ওর এই যে লাস্টের শেলটা ওকে সেন্টারে যে এই যে নিউক্লিয়াস ওকে খুব ক্লোজলি ওকে জড়িয়ে ধরে থাকে, ওকে কোনোভাবে বের হতে দেয় না। এর কারণে দেখা যায় কি, ও যে ধরো কালার দিবে মানে কি, ওকে তো বের মানে ছুটতে হবে এই জায়গা থেকে, তো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরার কারণে সেখানে ছুটতে পারে না এবং সে কোনো কালার দেয় না। তাহলে রিজন কি, যে ওদের আকার খুব ছোট, ওদের যোজ্যতা স্তর মানে হচ্ছে লাস্টের স্তরটা, তা লাস্টের স্তরটা নিউক্লিয়াস দ্বারা প্রচণ্ডভাবে আকৃষ্ট থাকে, এই জন্য ওরা বুনসেন শিখার মধ্যে কোনো বর্ণ দেয় না, ঠিক আছে? ওকে, তো এটা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মূল আয়নিক যৌগ গঠন করে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে ধরো হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড। তাহলে প্রত্যেকটা যৌগ দেখা আয়নিক যৌগ, কারণ এটা পজিটিভ আয়ন এটা নেগেটিভ আয়ন, প্রত্যেকে আয়নিক যৌগ দিচ্ছে, কিন্তু একমাত্র বেরিলিয়াম বাদে, ঠিক আছে? এই যে ধরো বেরিলিয়াম কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করে, বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করে, কিন্তু এটা কিন্তু কোনো আয়নিক যৌগ না। এটাতে সবাই পেঁচায় কেন, এটা এমসিকিউ আসে যে প্রশ্ন আসে নিচে কোনটি আয়নিক যৌগ নয়। তো তোমাকে সবগুলো আয়নিক যৌগ ধরো দিল লিথিয়াম ক্লোরাইড, তারপরে দিল সোডিয়াম ক্লোরাইড, তারপরে তুমি দিল বেরিলিয়াম ক্লোরাইড, আর হচ্ছে দিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। নিচে বলে যে কোনটা আয়নিক যৌগ না, সবাই ভাবে আরে এটা তো গ্রুপ 2 এর ধাতু, অবশ্যই এটা আয়নিক যৌগে গঠন করবে। তো সবাই পরে ভাবে যে প্রশ্নের মধ্যে ভুল আছে, কিন্তু না, এই প্রশ্নের মধ্যে এটা হচ্ছে অ্যান্সার, এটা কোনো আয়নিক যৌগ না, এটা সমযোজী যৌগ। কেন? কারণ বেরিলিয়াম কখনো এত ছোট আয়ন, কারণ দেখো ওর কিন্তু সম্পূর্ণ কক্ষপথ পূর্ণ, দেখো ওর কিন্তু এটাও পূর্ণ, এটাও মোটামুটি পূর্ণ। আমরা জানি যে এর পরটা হয়তো 8টা থাকতে পারে, কিন্তু ওর এখানে 2টা আছে, 2টা থাকা মানে সে মোটামুটি স্থিতিশীল, তো সে কখনো চায় না তার স্থিতিশীল অবস্থায় সে ভাঙতে, কি দরকার? তো ও তো মোটামুটি স্থিতিশীল আছে, ওর তো হিলিয়ামের মতো হওয়ার কোনো দরকার নেই, তাই ও চায় না যে 2টা ইলেকট্রন কেউ নিয়ে যায়। এই জন্য বেরিলিয়াম +2 আয়নটা আমরা খুব ইজিলি কখনো দেখি না। একেবারে ধরো কিছু এক্সেপশন কেসের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু আমাদের এক্সেপশন এখন জানা দরকার নেই। তাহলে বেরিলিয়াম 2+ আয়নটা সৃষ্টি হয় না, এই জন্য ও কখনো আয়নিক যৌগ গঠন করে না। এটাও কিন্তু একটা খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আচ্ছা, লিথিয়াম পরমাণু লিথিয়াম প্লাস আয়ন গঠন করলে এর অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমযোজী যৌগে পরিণত হয়। পোলার সমযোজী যৌগ কি আমরা পরবর্তী দেখব। তো এই পোলার সমযোজী যৌগগুলো হচ্ছে ধরো সমযোজী যৌগ, কিন্তু ওর কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগের মতো, ঠিক আছে? তো এর মধ্যে কি আছে, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, এরা হচ্ছে
পানির মধ্যে দ্রবণীয় না, কিন্তু এটা হচ্ছে অ্যালকোহল এবং অ্যাসিটন প্রকৃতির জৈব দ্রাবকে অধিক দ্রবণীয় হয়। ঠিক আছে, পানির মধ্যে তুমি ধরো দিলা, সে শক্ত হয়ে নিচে জমা বেঁধে রয়ে গেল, খুব একটা বেশি সলিবল হলো না, কিন্তু তাকে সেম ওয়াইজ অ্যালকোহলের মধ্যে ডুবাইলা বা অ্যাসিটনের মধ্যে মিক্স করলা, তখন দেখবে যে সে খুব তাড়াতাড়ি মিশে যাচ্ছে। তাহলে এই লিথিয়ামটাও খুবই ছোট একটা আয়ন হওয়ার কারণে সে আয়নিক ধর্ম দেখাতে পারে না, বাট সে পোলার সমযোজী যৌগ ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমাদের আর যেটা জানা লাগবে সেটা হচ্ছে, এখান থেকে চেষ্টা করবা কয়েকটা ফেমাস মলিকিউলের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জেনে রাখার। যেরকম লিথিয়ামের তো জানা লাগবে, লিথিয়াম আর সোডিয়াম তো আমরা, লিথিয়াম আর সিজিয়ামটা তো আমরা এর আগের পেজে পড়ছি। সোডিয়ামের গলনাঙ্ক জানা লাগবে, পটাশিয়ামের গলনাঙ্ক জানা লাগবে, ম্যাগনেসিয়ামটা জানা লাগবে, আর এখানে অ্যালুমিনিয়ামটা নাই, এটা পরে দেখবো। তাহলে মিনিমাম তোমাকে এটা একটু দেখে রাখবা। তাহলে এই 4টা মলিকিউলের তোমার মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জানবে, স্ফুটনাঙ্কটা পরে পেজে পরে আমরা পাবো এটা। তাহলে এখান থেকে এগুলো মুখস্থ করে রাখবা। ঠিক আছে, অর্গানিক হাফিজ ভাইয়া নিবে, এবং অর্গানিক কবে আগে এই ক্লাসগুলো শেষ হবে, এই চ্যাপ্টারের ক্লাস শেষ হবে, তারপরে হাফিজ ভাইয়া ক্লাস নেবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে প্রশ্নের মধ্যে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে আসছে, এগুলো অনেক ভার্সিটি প্রশ্নের মধ্যে আসে। ধরো তোমাকে বলবে নিচের কোনটা সবচেয়ে বেশি সবল ক্ষার, তোমাকে অপশনে দিবে সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকবে, তোমার অপশনে থাকবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডও। এখন কেন জানি সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের খুব পরিচিত, আমরা সবাই এটাকে দাগায় আসি। এটাও শক্তিশালী, কিন্তু এ বেশি শক্তিশালী, কারণ আমরা একটু আগে পড়ে আসছি যে এই গ্রুপ 1-এর ক্ষেত্রে বা গ্রুপ 2-এর ক্ষেত্রে যত নিচে যাবে তত তার সক্রিয়তা বাড়বে। তো সোডিয়ামের নিচে কে পটাশিয়াম না, তাহলে পটাশিয়াম বেশি সক্রিয় সোডিয়ামের তুলনায়। তাহলে ক্ষার যখন তৈরি করবে তখন কে বেশি সফল হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড বেশি সফল হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা সবাই ভুল করে আসে। ঠিক আছে, তাহলে কেন ও বেশি সক্রিয় হবে, কেন বেশি সফল হবে? কারণ সক্রিয়তা বেশি। ওকে, আচ্ছা। এখান থেকে আর যেটা জানা লাগবে আমাদের, এখানে একটু বিক্রিয়াগুলো দেখে রাখবা। এখানে কয়েকটা বিক্রিয়া হচ্ছে কি তোমাকে মাঝে মাঝে প্রশ্নের মধ্যে বিক্রিয়া দিয়ে দিচ্ছে, তোমাকে বিক্রিয়া থেকে আইডেন্টিফাই করতে হচ্ছে কি কোনটা। তো এখানে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবা যে এস ব্লক মৌল যখন নাইট্রাইডের সাথে, ধরো এস ব্লক মৌল ধরো যে এই ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করছে, মানে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাথে, তখন সে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়া উৎপন্ন করবে। বিক্রিয়াগুলো লাগে না, বুঝছো, জাস্ট একবার দেখে রাখো, একদমই লাগে না এগুলা। আর যখন দেখো ম্যাগনেসিয়াম কার্বাইড মানে কার্বনের সাথে যখন সে যৌগ উৎপন্ন করে, তখন সে কি উৎপন্ন করে? ইথাইন উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে যখন নাইট্রাইড এন থাকে তখন হচ্ছে সে কি উৎপন্ন করে? অ্যামোনিয়া। আর যখন সে কার্বাইড মানে কার্বন থাকে তখন সে উৎপন্ন করে হচ্ছে ইথাইন। ওকে, তাহলে এই জায়গাটা একটু দেখবা, এটা দেখলেই হবে, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটু পি ব্লক মূল। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট খ নাম্বার প্রশ্ন, যে এটা খুবই ভ্যারিয়েবলি আসে বা এটা এমসিকিউ ক্ষেত্রে আসে, যে সোডিয়ামকে কিসের মধ্যে সংরক্ষণ করে। এটা খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়? কেন করা হয়? দেখো, সোডিয়াম ধাতু অনেক সক্রিয় গ্রুপ 1-এর ধাতু। ঠিক আছে, কেন সক্রিয়? ওই যে একটু আগে বলছিলাম, খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দেয়, খুব ইজিলি বিক্রিয়া করতে চায়, এজন্য সে খুবই সক্রিয় ধাতু। আচ্ছা, সোডিয়াম ধাতু যদি বাতাসে রাখো বা পানিতে রাখা যায় না, কারণ তাকে বাতাসে রাখলেও সে খুব ইজিলি বাতাসে অক্সিজেন সাথে বিক্রিয়া করে ফেলে, কিন্তু তাকে পানিতে রাখো তখন সে পানির সাথে খুব ইজিলি বিক্রিয়া করে। তুমি দেখো যখন কেমিস্ট্রি ল্যাবের মধ্যে যদি আমাদেরকে পারমিশন দেয় না, তো যদি ধরো কোনো কলেজের মধ্যে বা চুরি করে দিতে পারো, দেখবে যদি সোডিয়ামকে পানির মধ্যে মানে ফেলে দাও, এবং একদম মানে ঠাস করে একটা বিস্ফোরণের মতন হবে আর কি, এত জোরে সাউন্ড হবে সেটা বিস্ফোরণের মতো হয়ে যাবে। কারণ সোডিয়াম একদম ইমিডিয়েটলি পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার উৎপন্ন করবে, এবং সেখানে মানে অনেক বিস্ফোরণের শব্দ সৃষ্টি হবে আর কি। তো সোডিয়ামকে না তুমি মানে আমি খোলাও রাখতে পারতেছি না, খোলা রাখলে সে বাতাসের সাথে বিক্রিয়া করতেছে, আমি তাকে পানিতেও রাখতে পারতেছি না, সে পানিতে রাখলেও সে কী করতেছে? পানির সাথে বিক্রিয়া করে সে একটা বিস্ফোরণ ঘটায় ফেলতেছে। এই জন্য সোডিয়ামকে হচ্ছে আমরা কেরোসিনের মধ্যে রাখি। কেরোসিন হচ্ছে একটা নিষ্ক্রিয় ধাতু, কেরোসিন হচ্ছে নিষ্ক্রিয় জৈব ধাতু। তো এর ফলে দেখা যায় সোডিয়াম কোনোভাবে কেরোসিনের সাথে বিক্রিয়া করতে পারে না, কেরোসিনের মধ্যে রাখলে সে ঠান্ডা থাকে। তো এখানে তোমাকে দুটো বিক্রিয়া দিচ্ছে, যে সোডিয়াম যখন মানে বায়ুতে রাখো তখন কি বিক্রিয়া হয়, এবং সোডিয়াম যদি পানির সাথে রাখো তখন কি বিক্রিয়া হয়। তো এর ফলে দেখা যায় এই বিক্রিয়াগুলো বা এই বিস্ফোরণটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখি। ওকে,
আচ্ছা, এরপরে দেখো পি ব্লক মৌল। এক মিনিট। আচ্ছা দেখো, পি ব্লক মৌলকে আমরা কি বলি? প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল কি এস ব্লক ও পি ব্লকের মৌল সময় আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়, কারণ এদের যোজ্যতা স্তরে অরবিটাল সময় সাধারণ নিয়ম মতো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ওই যে আমি বললাম না যে আমরা কেন ধরো নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কেন আমরা আদর্শ মৌল বলছি, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলোতে থাকা কি যে ওরা খুবই আইডল, মানে আইডিয়াল, ওদের মতো সবাই হইতে চায়। তো এই যে এস ব্লক এবং পি ব্লকের মৌলগুলো, ওদের মধ্যে নর্মালি কোনো এক্সেপশন তুমি পাবা না। দেখো সবাই খুব সুন্দর করে ভদ্র ছেলেদের মতো বা ভদ্র মেয়েদের মতো তারা যেভাবে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা সেভাবে ইলেকট্রন বিন্যাসটা হয়। এখন তোমাদের একটা এমসিকিউর মধ্যে আছে, হাজারি স্যারের এমসিকিউ, যে নিচের কোনটি আদর্শ মৌল। তখন হাজারি স্যার অ্যান্সার দিচ্ছে হচ্ছে যে কি জানি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল। তো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। কবির স্যার আবার এটাকে অ্যান্সার দিচ্ছে এস ব্লক এবং পি ব্লক মৌল, একটু দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এখানে আমাদের তেমন কিছু লাগতেছে না, এখানে মৌলগুলোর নাম একটু দেখে রাখতে পারো। এই যে এই কমন বস্তুগুলো ইম্পর্টেন্ট। এখানে যেটা লাগবে তোমার দেখো, আচ্ছা এখানে দেখো তোমাকে একটা হিসাব দিছে, পি ব্লকের মৌলের মধ্যে ধাতু কয়টা, পি ব্লক মৌলের মধ্যে অধাতু কয়টা। আমরা তো এখনো টোটাল ধাতু অধাতুই চিনি না, তাহলে টোটাল ধাতু অধাতু একটু লিখে আসি আমরা, তাহলে দেখবা মনে থাকবে। দেখো আমাদের টোটাল এই যে 118টা মৌলের মধ্যে টোটাল ধাতু কয়টা? টোটাল ধাতু হচ্ছে 94টা, ঠিক আছে? টোটাল ধাতু হচ্ছে 94। আর টোটাল অপধাতু মানে হচ্ছে সে তার কিছু বৈশিষ্ট্য ধাতুর মতো, কিছু বৈশিষ্ট্য হচ্ছে অধাতুর মতো, সে দুইটার মাঝখানে, সে কোনো দিকে যায় নাই। ওকে, তাহলে অপধাতু হচ্ছে কয়টা? 6টা। ওকে, আর অধাতু হচ্ছে টোটাল 18টা। তাহলে এই হিসাবটা মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই যে পর্যায় সারণী পড়তেছি, তার মধ্যে ধাতু কয়টা? 94, অপধাতু 6টা এবং অধাতু হচ্ছে 18টা। ওকে গেল। তাহলে দেখো এই 94টা ধাতুর মধ্যে পি ব্লকের মধ্যে মাত্র 12টা ধাতু আছে। তাহলে 94টা ধাতুর মধ্যে পি ব্লকে মাত্র 12টা। তার মানে বুঝেই গেছি পি ব্লকের মধ্যে মেইনলি কারা আছে? অধাতুরা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে দেখো মোট অপধাতুর মধ্যে 6টাই হচ্ছে এখানে আছে। এটা আমরা কিভাবে মনে রাখবো? তোমরা অনেকে হয়তো জানো, তাও আমি লিখে দিই এখানে। আমি যেভাবে মনে রাখতাম, জি ব্রো সাবধানে আসতেছি। ঠিক আছে, তো জি দিয়ে মনে রাখতাম হচ্ছে জার্মেনিয়াম, ব্রো দিয়ে হচ্ছে বোরন, সাবধানে দিয়ে হচ্ছে স্টিবিয়াম, তারপরে হচ্ছে আর্সেনিক, টেনেসিন আর কি সিলিকন। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে আমি মনে রাখতাম। তাহলে এই সূত্রতে জি ব্রো সাবধানে আসতেছি। ওকে, তাহলে আমরা অপধাতুগুলো এই সূত্র দিয়ে মনে রাখবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন। পি ব্লকের বেশিরভাগ মৌল হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু। আমরা একটু আগে এস ব্লক মৌল কি পড়ে আসছিলাম? তারা হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে তারা সবসময় ধনাত্মক হবে, আর যেহেতু তার ইজিলি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আমরা বারবার বলে আসছি। আর যেহেতু অধাতুটা সাধারণত তড়িৎ ঋণাত্মক থাকে, তাহলে এরা হচ্ছে তীব্র ওয়ার্ডটা নেয়, এরা হচ্ছে বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। আচ্ছা, এরপরে যে ইম্পর্টেন্ট লাইনটা, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে মোলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, এর ফলে শক্তি স্তরে থাকে। আচ্ছা, কথা হচ্ছে কি যে আমরা একটু পরে এই আকারটা নিয়ে পড়বো, আকারটা আপাতত একটু ইগনোর করো, আমরা এগুলো পরবর্তী আরো ডিটেলসে পড়বো। আচ্ছা, যেটা জানা লাগবে যে একই পর্যায়ে যত ধরো এই পর্যায়ে বাম থেকে তুমি যত বেশি ডানের দিকে যাবা, তার বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। বিজারণ ক্ষমতা হ্রাস পাওয়া মানে কি? সে হচ্ছে ধাতু থেকে অধাতু হচ্ছে। বিজারণ ক্ষমতা জিনিসটা কি? এই জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা আমাদের খুব প্যাচ লাগে। আমরা ভাবি কি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, তাই না? আমরা বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, তাহলে বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। কিন্তু এটার মধ্যে এটাই সবচেয়ে মানে রং কনসেপ্ট। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে কি, তুমি সেই ধাতুটা আরেকজনকে বিজারিত করবে, সে আরেকজনকে বিজারিত করবে, নিজে হচ্ছে জারিত হবে। ঠিক আছে, তাহলে ধাতু কি হয়? ধাতু হচ্ছে জারণ করে, মানে জারিত হয়, আর সে আরেকজনকে বিজারিত করে। এটাই হচ্ছে আমাদের বিজারণ ক্ষমতা।
ক্লাসটা মিনিমাম ধরো একটু 2 ঘন্টার মধ্যে চলবে। যেহেতু অনেক কনসেপচুয়াল একটা ক্লাস, 24 ব্যাচের জন্য খুব প্রেশার হয়েছে আই নো, বাট এই ক্লাসটা 25-26-এর জন্য বেসিক্যালি, যেহেতু এখন 24 একদম লাস্ট মিনিটে চলে আসছে, ওরা আসলে ক্লাস দেখবে না বা ওদের জন্য ক্লাসটা নিয়েও লাভ নেই, ওরা মোটামুটি পড়ে ফেলছে ক্লাসটা, যেহেতু 25-26-এর জন্যই মেইনলি, তো ওরা একটু দেখুক, ওরা শিখুক, বুঝছো। আচ্ছা দেখো, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে ইউটিউবে, লাইভ করলে ভালো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারতেছি। আচ্ছা, তো দেখো একই পর্যায়ে তুমি বাম থেকে ডানের দিকে যাবা, সে ধাতু থেকে আস্তে আস্তে, দেখো ধাতু থেকে সে আস্তে আস্তে অপধাতু হবে এবং ফাইনালি সে কী হয়ে যাবে, অধাতু হয়ে যাবে। তো তুমি যত বেশি বাম থেকে ডানের দিকে যাবা, তত সে কী হবে, তার বিজারণ ক্ষমতা কমতে থাকবে। মানে সে ধাতু থেকে অধাতু হচ্ছে, কেন বিজারণ ক্ষমতা কমতেছে, সে আরেকজনকে বিজারিত করার ক্ষমতা হারাচ্ছে, কিন্তু তার জারণ ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। মানে সে হচ্ছে আরেকজনকে জারিত করা বা নিজে বিজারিত করার ক্ষমতা। কে নিজে বিজারিত হয়, অধাতু নিজে বিজারিত হয় এবং সে আরেকজনকে জারিত করতে পারে। তো এটা হচ্ছে তার জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে একই পর্যায়ে যত বেশি তুমি বাম থেকে ডানের দিকে যাচ্ছ, তত তার বিজারণ ক্ষমতা কমে কিন্তু তার জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা আচ্ছা, কিন্তু একই দেখো, যেই জিনিসটা তুমি দেখবা যে পর্যায়ের মধ্যে হচ্ছে, ঠিক তার উল্টা জিনিসটা হবে হচ্ছে গ্রুপে। তাহলে দেখো আমরা এটাকে পাইছি কি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তার বিজারণ ক্ষমতা কমতেছিল, জারণ ক্ষমতা বাড়তেছিল, তাহলে গ্রুপে ঠিক উল্টা হবে। একই গ্রুপে যত তুমি উপর থেকে নিচে যাবা, তত কি হবে, বিজারণ ক্ষমতা বাড়বে, জারণ ক্ষমতা কমবে। এই একটা জিনিস সবসময় মনে রাখবা, যেই জিনিসটা পর্যায়ের দিকে হবে, ঠিক তার উল্টা জিনিসটা গ্রুপের মধ্যে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু আমরা বুঝছি। এরপরে দেখো, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আয়নীকরণ, বিভব কি, ইলেকট্রন আসক্তি কি, তড়িৎ থেকে আমরা পরে আলোচনা করবো। আপাতত এই জিনিসগুলো এখান থেকে স্কিপ করলেও চলবে, পরবর্তী আমরা এগুলো আলোচনাগুলো বুঝবো। এখন ওইগুলো বুঝতে গেলে লেন্দি হয়ে যাবে জায়গাটুকু। আচ্ছা, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের বিজারণ বলছি আমরা। পি ব্লকের অধাতু মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী যৌগ এবং ধাতুর সাথে আয়নিক যৌগ সৃষ্টি করে। আমরা জানি যে আয়নিক যৌগ মানে কি, একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে। তাহলে পি ব্লকে যারা অধাতু, তারা কি করবে, ধাতুর সাথে মিলে আয়নিক যৌগ তৈরি করবে। আর অধাতুর মধ্যে কি ধরনের বন্ধন হয়, সমযোজী বন্ধন হয়। তাহলে ওরা নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করবে। আচ্ছা, এছাড়া পি ব্লকের মৌলসমূহের মধ্যে পরিবর্তনশীল জারণ অবস্থা মাঝে মাঝে দেখা যেতে পারে কয়েকটা মৌলের ক্ষেত্রে। ওকে, যেগুলো ধরো কার্বনের ক্ষেত্রে দেখা যেতে পারে। কার্বনের মধ্যে তুমি দেখবা যে বিক্রিয়ার ক্ষেত্রে সে 2 যোজনের প্রদর্শন করতেছে, 4 যোজনের প্রদর্শন করতেছে। সালফার কিছু দেখবা সে 2 যোজনের প্রদর্শন করতেছে, 4ও করতেছে, 6ও করতেছে। তাহলে এই দেখো, ওদের মধ্যেই তুমি মাঝে মাঝে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখবা। এটা যে শুধুমাত্র ডি ব্লকের বৈশিষ্ট্য এমন কিছু না। আচ্ছা দেখো, এরপরে তাহলে পি ব্লকের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যেরকম পি ব্লকের মৌলগুলোকে হচ্ছে, পি ব্লকের মধ্যে যাদের হচ্ছে NH2NP5 থাকে, মানে যাদের লাস্টের কক্ষপথটা অনেকটা এরকম দেখে, যেরকম আমরা একটু আগে ক্লোরিনটা করছিলাম, কি ছিল 3s2 3p5, তাদেরকে আমরা কি বলি, গ্রুপ 17 মৌল, এবং তাদেরকে আমরা হচ্ছে হ্যালোজেন মৌল বলি। হ্যালোজেন মৌলের মধ্যে কারা আছে, এগুলো নর্মালি আমরা একটা সিরিয়ালে সবসময় মনে রাখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে অ্যাসিটিন, টেনেসিন। এরা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে সামাজিক লবণ প্রস্তুতকারী। আচ্ছা, কারণ এরা হচ্ছে যত লবণ টবণ আছে সবগুলো মোটামুটি এরাই প্রডিউস করে, এই জন্য এদেরকে আমরা কি বলি, সামগ্রিক লবণ প্রস্তুতকারী। আচ্ছা, এরপরে অধিকাংশ ধাতু প্রকৃতির ধাতব অক্সাইড আর হচ্ছে ধাতব সালফাইডের আকরিক রূপে থাকে। আকরিক মানে হচ্ছে কি, যে তুমি যখন একটা, ধরো তুমি মাটি খনন করলা, মাটি খনন করে তুমি একটা ধাতু বের করলা বা একটা পুরোনো জিনিস বের করলা, তখন দেখবা যে অ্যালুমিনিয়ামের আকরিক পাওয়া যাচ্ছে বা হচ্ছে ধরো সালফারের আকরিক পাওয়া যাচ্ছে। তো এই আকরিক কোন গ্রুপে পাওয়া যায়, গ্রুপ 16 মৌলসমূহকে হচ্ছে আমরা কি বলি, চ্যালকোজেন বলি বা আকরিক উৎপন্নকারী বলি। তো এর মধ্যে দেখো, গ্রুপ 16 মধ্যে তোমরা পাবো হচ্ছে টোটাল 5টা পরমাণু। ঠিক আছে, অক্সিজেন পাবা, সেলেনিয়াম পাবা। তো এর মধ্যে জাস্ট লাস্টের পরমাণু দেখবা, এখানে গ্রুপ 16 তুমি পোলোনিয়ামও পাবা, কিন্তু এই পোলোনিয়ামটা চ্যালকোজেন মৌল না, শুধুমাত্র ফার্স্টের 4টা। ঠিক আছে, এটার জন্য আমরা পরবর্তী নেমোনিক দিব, জাস্ট এখান থেকে গ্রসলি দেখে যাও। আচ্ছা, এরপরে অধাতু কথা আমরা বলছি। এই অধাতুর দেখো অনেকগুলো নাম আছে। অধাতু তুমি অপধাতু বলতে পারো, মানে উপধাতু বা অপধাতু বলতে পারো, বা মেটালয়েড বলতে পারো। প্রশ্নের মধ্যে আসতে পারে মেটালয়েড কাকে বলে, তোমাকে নাম চেঞ্জ করে তারা দিতে পারে। আচ্ছা, এরপরে এই আমরা যে পড়ছিলাম গ্রুপ 18 তো পি ব্লকের মৌল। গ্রুপ 18 মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল মানে কি, এদের হচ্ছে সবগুলো কক্ষপথ পূর্ণ, এরা না ইলেকট্রন দেয় না ইলেকট্রন নেয়, এরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, এই জন্য এরা কোনো ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই এরা হচ্ছে বিক্রিয়া হিসেবে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, আচ্ছা
তারপর দেখো এখানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কিছু ব্যবহার দিছে, যেগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এইচএস এর জন্য ইম্পর্টেন্ট। দেখো ফার্স্টে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, বা সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। কিন্তু দেখো আমরা যে বেলুনগুলো ইউজ করি, তো সেই বেলুনগুলোর মধ্যে সবচেয়ে আদর্শ গ্যাস হচ্ছে হিলিয়াম গ্যাস ভরা, ঠিক আছে। কিন্তু দেখা যায় কি যে বাংলাদেশে ধরো যে 10 টাকার মধ্যে বেলুন, হিলিয়াম গ্যাস অনেক এক্সপেন্সিভ, তো 10 টাকা বেলুনের মধ্যে আসলে হিলিয়াম গ্যাস দিলে পোষাবে না। এই জন্য দেখা যায় যে মুখ থেকে বায়ু বের করে, মানে ধরো কার্বন ডাইঅক্সাইড দিয়ে ফিল করতেছে, বা ওই যে পাম্প মেশিনের মাধ্যমে হাইড্রোজেন ফিল করে দিচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে ধরো একটা বেলুন চুলার কাছে ফাটাইলা, তো এর ফলে আগুন ধরে যেতে পারে, কারণ ওখানে হিলিয়াম গ্যাস ব্যবহার। হিলিয়াম গ্যাস ব্যবহার করলে আগুন ধরতো না, কারণ হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, সেটা কারোর সাথে বিক্রিয়া করতো না। তো বাইরের দেশে দেখা যায় যে বেলুনগুলো সেল করে একটু এক্সপেন্সিভ থাকে, বা এগুলোর মধ্যে একদম যে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় কি। তো হিলিয়াম গ্যাস দেখো এই হাইড্রোজেনের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা হচ্ছে 92%। তো একটা বেলুনকে যদি হিলিয়াম গ্যাস দিয়ে পূর্ণ করো, দেখবে হাইড্রোজেন গ্যাসের তুলনায় সে হচ্ছে বেশি উপরে উঠতেছে, বা বেশিক্ষণ ওখানে স্থায়ী থাকতেছে। আচ্ছা, পানির নিচে কর্মরত ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে 80% থাকে হিলিয়াম এবং মাত্র 20% থাকে হচ্ছে অক্সিজেন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপর দেখো নিয়ন বাল্ব, আমরা অনেক সময় শুনছি না নিয়ন বাল্বের কথা, নিয়ন বাল্ব। তো নিয়ন আলো উজ্জ্বল লাল বর্ণের থাকে এবং কুয়াশার মধ্যে দৃশ্যমান, তাই উড়ন্ত বিমানের পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলো সংকেত ব্যবহার করেন। আচ্ছা, এটা সবুজ বা নীল বর্ণের বাল্বে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস অথবা মার্কারি বাষ্প নিশ্চয় থাকে। এরপরে আর্গন। আর্গন কি? বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে আর্গন থাকে হচ্ছে সবচেয়ে বেশি 0.93%। আর কোনো নিষ্ক্রিয় গ্যাস বায়ুর মধ্যে এত বেশি থাকে না, শুধুমাত্র আর্গন গ্যাসই বায়ুর মধ্যে অনেক বেশি পরিমাণে থাকে। আচ্ছা, যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আর্গন ব্যবহৃত। খেয়াল করবা, নিয়ন বাল্ব আমরা ধরো প্লেনের বা কোনো জায়গায় অন্ধকার হয়ে আছে সেটাকে দেখতে আমরা নিয়ন বাল্ব ইউজ করতেছি, আর বৈদ্যুতিক বাল্বের মধ্যে নিষ্ক্রিয় পরিবেশ রূপে হচ্ছে আমরা আর্গন ইউজ করি। আচ্ছা, এরপর ক্রিপ্টন জেনন। ক্রিপ্টন জেনন হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে, সকলে মোটামুটি বাল্ব তৈরিতে কাজে লাগে, খালি একটু ইউজটা ডিফারেন্ট। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ক্রিপ্টন জেনন মিশ্রণ ব্যবহৃত হয়। আর রেডন হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা মেডিকেল রিলেটেড জিনিসপাতি, তো এইগুলো হচ্ছে অ্যাডমিশনে বেশি আসে। তো তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়, মানে ক্যান্সার করে ধ্বংস করতে ব্যবহৃত হয়। আচ্ছা, আমার কমেন্ট লোড হচ্ছে না। ওকে, দেখো এখন হচ্ছে গ্রুপ 13। তো আমি বলছিলাম প্রতিটা গ্রুপের ক্ষেত্রে আমি একটু নেমোনিক দিব, যে তোমরা ইজিলি মনে রাখতে পারো। দেখো গ্রুপ 13 এর ক্ষেত্রে নেমোনিক হচ্ছে গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। তাহলে বাকেট দিয়ে মনে রাখবো হচ্ছে বোরন, আলি দিয়ে মনে রাখবো অ্যালুমিনিয়াম, গেলো দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালিয়াম, ইন্ডিয়াতে মনে রাখবো হচ্ছে ইন্ডিয়া, আর থাইল্যান্ডে হচ্ছে ঠিক না এইচ মিনিট, 1 মিনিট দাঁড়াও। টি আই দেওয়া, এখানে টি আই দিই আমরা, মানে টি এল দেওয়া আর কি, থ্যালিয়ামে টি এল দেওয়া। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা মনে রাখবো গ্রুপ 13 এর মৌলগুলো কি, বাকের আলি গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, বোরন, অ্যালুমিনিয়াম, জাস্ট নিমোনিক দিয়ে মনে রাখলেই চলবে। আচ্ছা, গ্রুপ 13 এর ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে বোরনের অক্সাইড হচ্ছে অম্লীয়। কেন অম্লীয়? দেখো এখানে দুটো রিয়াকশন দিয়েছে, তোমাদের এগুলো প্রশ্নের মধ্যে আসে, বুঝছো? এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে বইয়ের মধ্যে এরকম ছোটো ছোটো রিয়াকশন দিয়ে দেওয়া, এগুলো পরীক্ষার মধ্যে আসে। দেখো যদি পরীক্ষার মধ্যে আসে তুমি জাস্ট এই রিয়াকশনটা দিবা, যে এই যে এটা দিবা, এটা দিবা, যে এটা দিবা, এটা দিলেই না। বোরনের অক্সাইড B2O3 পানির সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করতেছে, বোরিক অ্যাসিড উৎপন্ন করছে। বাকি উপরের দুইটা, উপরটা নিচেটা না দিলেও চলবে। তাহলে বোরিক অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, বোরিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, উপধর্মী অক্সাইড। উপধর্মী অক্সাইড মানে কি, তুমি যখন তাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন সে ক্ষারের মতো আচরণ করবে, তুমি ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন সে অ্যাসিডের মতো আচরণ করবে। যেরকম অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উপধর্মী অক্সাইড। উপধর্মী অক্সাইডগুলো আমরা পরবর্তী ক্লাসে একটা লিস্ট আকারে দিয়ে দেবো, তোমরা ওইভাবে মনে রাখতে পারবা। দেখো কিভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড
যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই স্ট্রং একটা অ্যাসিড, তো যখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করতেছে তখন সে একটা লবণ উৎপন্ন করলো। আমরা জানি যখন একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করে তখন একটা লবণ উৎপন্ন হয়। তাহলে এটা তো অ্যাসিড, তাহলে এটাকে অবশ্যই ক্ষার হইতে হবে, নাহলে কখনো একটা লবণ উৎপন্ন হইতো না। তাহলে এখান থেকে প্রমাণ হলো, এই বিক্রিয়া দ্বারা প্রমাণ হলো ও একটা ক্ষার। ঠিক আছে, এরপর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই শক্তিশালী একটা ক্ষার, এবং এখানে বিক্রিয়াটার ফলে আরেকটা লবণ উৎপন্ন হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। না ইয়াটা কিন্তু খেয়াল করবা, সোডিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে O2। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনিয়াম উৎপন্ন হলো, এটা একটা লবণ। তো যেহেতু একটা ক্ষার, তাহলে তার সাথে অবশ্যই একটা অ্যাসিডে বিক্রিয়া করতে হবে, নাহলে কখনো লবণ উৎপন্ন হতো না। তাহলে এটা একটা অ্যাসিড হবে আর এটা একটা ক্ষার, তারপরে একটা লবণ উৎপন্ন হলো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সে হচ্ছে ক্ষারের মতো আচরণ করছে, এই বিক্রিয়া সে অ্যাসিডের মতো আচরণ করছে। তাহলে সে দুই টাইপেরই আচরণ করছে, এই জন্য আমরা তাকে কি বলি, উভধর্মী অক্সাইড। ঠিক আছে, কারণ সে ক্ষার ধর্ম প্রদর্শন করে, সে অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। এরপরে ধাতব ক্লোরাইড এবং নাইট্রাইডের আদ্র বিশ্লেষণ, এগুলো লাগবে না, তোমার লাগবে হচ্ছে নেক্সট প্যারাটুকু, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু তৈরি করে। ডাইমার অণু মানে কি দেখো, এই কারণ হলো মূলত, আচ্ছা ডাইমার কেন গঠন করে দেখো, এই যে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা মোনোমার, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা মোনোমার, দুইটা মিলে একটা ডাইমার তৈরি করছে। মোনোমার মানে কি একটা সিঙ্গেল ইউনিট, ডাইমার মানে কি দুইটা সিঙ্গেল ইউনিট একসাথে মিলে একটা ডাইমার তৈরি করছে। ঠিক আছে, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে, কারণ কি মূলত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলো, অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব অনেক বেশি। অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব কত দেখো, 60। ঠিক আছে, এখানে একটা মেজারমেন্ট করে দেখা, তুমি যদি এক্সামে না লেখো, না লিখলে সমস্যা নেই, বাট তোমাকে এটা মেনশন করতে হবে যে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি, এটা কত, 60 একক হচ্ছে, এর একক হচ্ছে 4 নিউটন পার মিটার। কেন এটার বেশি দেখো, এর তুলনায় ম্যাগনেসিয়ামের মাত্র হচ্ছে 30 এবং সোডিয়ামের হচ্ছে মাত্র 10। তো এর চার্জ ঘনত্ব অনেক বেশি থাকার ফলে এই কি করে, ডাইমার অণু গঠন করে। দেখো ডাইমার অণু স্ট্রাকচারটা এখানে অনেক কিছু হিবিজিবি লিখছে, তোমার এত কিছু লেখা লাগবে না, জাস্ট এতটুকু লিখবা আর এই যে ফিগারটাকে এঁকে দিবা। দেখো এখানে কি করছে, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, ওর এখানে লাস্টের ইলেকট্রনটা দেখো, অ্যালুমিনিয়ামে যদি তুমি আঁকো দেখবা অ্যালুমিনিয়ামে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ওর এখানে হচ্ছে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো ওর এখানে একটা ক্লোরিনের সাথে সে বন্ড ফর্ম করলো, ওর এখানে তো লাস্টে তো 3টে থাকে, ওর এখানে একটা অ্যালুমিনিয়ামের সাথে বন্ড ফর্ম করলো, ক্লোরিনের সাথে এখানে একটা করলো। দেখো ওর লাস্টে কিন্তু একটা ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন নাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্ম করছে, ঠিক আছে, যৌগ ফর্ম করছে, যে তাও তার লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে বা একটা ইলেকট্রন নাই। তো এই একটা ইলেকট্রনের জন্য দেখা যায় কি সে পরবর্তী ডাইমার অণু গঠন করে। এই যে ক্লোরিনের দেখবা, ক্লোরিনের এখানে 3টা মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই না, প্রত্যেকটা ক্লোরিনে 3টা করে মুক্তজোড় ইলেকট্রন আছে। তো একটা ক্লোরিন কি করে, তার একটা মুক্তজোড় ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে। এই যে এটা দেওয়া মানে হচ্ছে সে দান করতেছে, মানে শেয়ার করতেছে আর কি, একেবারে পুরোপুরি দিয়ে দেয়নি। তারপরে সিমিলারলি এই যে এই ক্লোরিন এই তার একজোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে দিচ্ছে, এর ফলে তারা খুবই অস্থায়ী একটা অস্থিতিশীল একটা বন্ধন তৈরি করে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু। দেখো কিছু না, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটাকে যোগ করে দিয়ে যে ফর্মুলাটা আসে Al2Cl6, ওইটাই হচ্ছে এখানে ফর্মুলা। তো এখানে কোণ কত থাকে দেখো, এর মাঝখানে কোণটা হচ্ছে 79 ডিগ্রি এবং এর মাঝখানে কোণটা হচ্ছে 118 ডিগ্রি। ঠিক আছে, এবং এটা সেটা খুবই মানে স্থিতিশীল, মানে অস্থিতিশীল থাকে, খুব ইজিলি ভেঙে যায়। ওকে, দেখো এখানে দিছে যে কঠিন অবস্থায় এই ডাইমার অণু মোটামুটি চতুস্তলকে একটা গঠন তৈরি করে, কিন্তু আগের মধ্যে কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইমার অণু ভেঙে মনোমার অণু রূপে কঠিন সরাসরি বাষ্প অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডাইমার অণুটা ঊর্ধ্বপাতিত হচ্ছে। ঊর্ধ্বপাতিত জিনিসটা কি, নর্মালি দেখো আমরা যে পানির কথা চিন্তা করি, ফার্স্টে বরফ থেকে সে মানে পানি হয়ে তারপরে সেখান থেকে হচ্ছে সে গ্যাস হয়। কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে একদম ধরো ন্যাপথলিনের ক্ষেত্রে তুমি তাকে তাপ দিছো, সে একদম ডিরেক্ট বাষ্প হয়ে উড়ে গেছে, এর মাঝখানে কোনো লিকুইড স্টেট ছিল না। সেম এই ডাইমার অণুর ক্ষেত্রে যখন তুমি 180 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা দিবা, তখন এই ডাইমার অণুটা ভেঙে দুটো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে এবং তারা ঊর্ধ্বপাতিত হবে, মানে ডিরেক্ট গ্যাস হিসেবে বাষ্প উড়ে যাবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বইলো। আচ্ছা, তাহলে আমাদের গেল ডাইমার অণু। এটা কিন্তু এমসিকিউ, এটা কিন্তু খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে আমাদের আর কিছু লাগবে না, আমরা জাস্ট গ্রুপ 14-এর মৌলগুলোর নামগুলো দেখব। গ্রুপ 14-এর মৌলগুলোর নাম কি কিভাবে মনে রাখবো আমরা, এখানে লিখে দিই। কুয়েত সিটিতে গেলে সোনা পাবে।
ঠিক আছে। কুইট দিয়ে হচ্ছে কার্বন, সিটি দিয়ে হচ্ছে সিলিকন, গেলে দিয়ে হচ্ছে গ্যালিয়াম, সরি জার্মেনিয়াম মনে হয়, স্ট্যানাম, আর পাপি দিয়ে হচ্ছে প্লাম্বাম বা লেড। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ 14-এ মনে রাখার নেমোনিক। এটা জাস্ট গ্রুপ 14 মৌলগুলো মনে রাখলেই হবে। এরপরে এখানে রিডিং দিবা যে অক্সিজেনের সাথে বিক্রিয়া সে কী কী অ্যাসিড তৈরি করে, এগুলো লাগবে না। এখন এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এটা খ নাম্বারের জন্য আসে। ধরো গ্রুপ 14-এ কার্বন একটা মৌল, এরপরটা হচ্ছে সিলিকন। তো কার্বন অক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইড বলি আমরা, সে হচ্ছে গ্যাস। কিন্তু সিমিলারলি সিলিকন যখন অক্সিজেন ফর্ম করতেছে সে কেন সলিড হচ্ছে বা এরকম। দেখো স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন পদার্থ। কেন? কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা একক অণু। কার্বনের অণুতে একটা কার্বন পরমাণু দুটো অক্সিজেনের সাথে 2 জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা, ধরো এই যে এখানে বন্ধনটা দেখা, ধরো এটা হচ্ছে আমার কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে আমার কার্বন। তা লাস্টে কয়টা আছে বলো? আমি এভাবে করে দেখালে ইজি হবে। ওয়েট, অন্য একটা কালি ইউজ করি। কোন কালি ইউজ করা যায়? গ্রিন ইউজ করি। আচ্ছা দেখো, কার্বন লাস্টে কয়টা ছিল? এখানে হচ্ছে এখানে তো দুটো থাকবে, সবার এখানে দুটা করে থাকবে। কার্বন লাস্টে হচ্ছে কয়টা? টু, সরি। তাহলে এখানে একটা, এখানে দুইটা, আর হচ্ছে এখানে দুইটা। আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের হচ্ছে এখানে দুইটা, এখানে দুইটা, আর বাকি হচ্ছে তার বাকি যতগুলো আছে, ঠিক আছে, এখানে। তাহলে দেখো সে খুব ইজিলি, এখানে দেখো এখানে 8টা অক্সিজেনের ক্ষেত্রে এখানে 8টা ইলেকট্রন হইলো, সরি এখানে মুছে গেছে, এখানে হচ্ছে 8টা ইলেকট্রন হলো। তো খুবই ইজিলি সে দুটো করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা সরল রৈখিক বন্ধন তৈরি করে ফেললো। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক গঠন হচ্ছে সরল রৈখিক। কিন্তু যখন তুমি সিলিকন ডাইঅক্সাইডটা দেখবা, কেউ কি বলতে পারবা সিলিকন ডাইঅক্সাইড কোথায় থাকে? কেউ বলতে পারবা? সিলিকন ডাইঅক্সাইড কোথা থেকে বলতে পারবা? দেখো যখন সিলিকন ডাইঅক্সাইডের গঠন তৈরি করছে, দেখো সিলিকন ডাইঅক্সাইডটা পলিমার যুক্ত। পলিমার মানে কি? অনেকগুলো ছোট ছোট মনোমার যুক্ত একটা পলিমার গঠন। দেখো সিলিকন ডাইঅক্সাইডের গঠনটা হচ্ছে অনেকটা এরকম। দেখো এই সিলিকনের এই অক্সিজেনটা, আমি অন্য লাল কালার ইউজ করি। দেখো এই অক্সিজেনটা এই সিলিকনের সাথে, তারপর এই সিলিকন আবার এই অক্সিজেনটা এই সিলিকন, মানে মোটামুটি একটা জালের মতো গঠন সৃষ্টি করে ফেলতেছে, ঠিক আছে। বালুতে, ভেরি গুড জাইনাব হোসেন, ভেরি গুড। বালুতে থাকে সিলিকন ডাইঅক্সাইড, তারপরে কাচেও থাকে সিলিকন ডাইঅক্সাইড, কারণ বালু দিয়ে আলটিমেটলি কাচ তৈরি করা হয়, তো কাচেও সিলিকন ডাইঅক্সাইড থাকে, হ্যাঁ বালিতে থাকে। আচ্ছা, তো যখন যেহেতু সে একটা পলিমার গঠন তৈরি করছে এবং তার গঠনটা মানে থাকে কি অনেক স্ট্রং থাকে না, যে ধরো আমি একটা জিনিস এভাবে শীট তৈরি করলাম, ধরো আমি তোমাকে হচ্ছে একটা কাগজ দিলাম, তুমি কাগজ মানে একটা রশি দিলাম, তুমি দুটা রশিকে এভাবে করে জয়েন্ট করলাম, ঠিক আছে, একটা। তো এটাকে কি ছিঁড়া ইজি হবে না? বাট তুমি যদি এখানে অনেকগুলো গিট পাকাও, মানে এখান থেকে একটা রশি আসলো, এখানে একটা রশি আসলো, এখানে অনেকগুলো রশি একসাথে গিট পাকাইলা, এখন আমি তোমাকে বললাম এটা ছিঁড়তে গিয়ে দেখবে যে এটা ইজিলি ছিঁড়া যাচ্ছে না। তো এর ফলে দেখা যাচ্ছে কি যে এই সিলিকন ডাইঅক্সাইড এই যে পলিমার একটা গঠন সৃষ্টি করতেছে, চতুস্থলকে একটা বড় গঠন সৃষ্টি করছে, এর ফলে দেখা যায় ও কঠিন থাকে। এবং দেখো কার্বন ডাইঅক্সাইডের আমরা মাত্র ছবিটা আঁকলাম, সে সরল রেখে একটা পরমাণু থাকে, সরল রেখে একটা গঠন সৃষ্টি করতেছে, এর ফলে দেখা যায় কি সে গ্যাসীয় হয়ে যায় আর কি। আমরা জানি গ্যাসীয় কঠিন পরমাণুর ক্ষেত্রে কি হয়, পরমাণু খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে শক্তি খুব বেশি থাকে, আকর্ষণ খুব বেশি থাকে। কিন্তু গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে ওরা একজন থেকে দূরে থাকে, ওদের বন্ধন খুব শিথিল থাকে, ঠিক আছে। তাই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় এবং সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কি আমাদের ক্যালাসাকার পদার্থ, বা সে হচ্ছে একটা কঠিন পদার্থ। এখানে ডিটেলসে বলছে যে কার গলনাঙ্ক। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে। কেন? দেখো আমি যদি এখান থেকে ধরো আমি ওকে এটা ভাঙলাম, মানে ধরো আমি হচ্ছে গলনাঙ্ক ওকে গলাইতে হবে, গলাইতে গেলে আমার এই বন্ধনটা ভাঙা লাগতেছে, এই বন্ধনটা ভাঙা লাগবে, এটা লাগবে, এতগুলা বন্ধন যদি ভাঙতে যাই তখন আমাকে হিউজ পরিমাণ তাপ দিতে হচ্ছে। মানে দেখো ওর গলনাঙ্ক হচ্ছে কত, 1610 ডিগ্রি সেলসিয়াস। সেম আমি ওকে কোনোভাবে গলাইলাম, গরম তাকে আমার আবার ফুটাইতে হবে, ফুটাতে গেলে দেখবে আবার সেম বন্ধনগুলো আমাকে আরও জোর দিয়ে ভাঙতে হচ্ছে। তখন দেখবে আমার শক্তিটা কত লাগতেছে, মানে তাপমাত্রা লাগছে 2230 ডিগ্রি সেলসিয়াস, হিউজ পরিমাণ তাপ লাগতেছে। এই জন্য দেখা যায় কি যে ওর এই পলিমার গঠনের কারণে, এই চতুস্থলিকের গঠনের কারণে হচ্ছে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে এবং ধাতুর মতো আচরণ করে, ঠিক আছে। এই সাধারণ তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন ক্যালাসাকার পদার্থ। আচ্ছা, এগুলা রিডিং দিবা তোমরা, এটা তো খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এই প্রশ্নটা আসছে। এখান থেকে আর যেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেটা না সবসময় মোটামুটি আমরা স্কিপ করে যাই, এখানে আছে দাঁড়ানো, এটা
দেখো শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাই অক্সাইডের গলনাঙ্ক হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। যেটা প্রশ্নের মধ্যে আসে যে কমেন্ট লোড হচ্ছে না কেন একেবারেই। আচ্ছা দেখো, এটা প্রশ্নের মধ্যে আসে যে শুষ্ক বরফ এর তাপমাত্রা কত বা শুষ্ক বরফ কোনটি। তো শুষ্ক বরফ বলতে আমাদের কাছে এটা মাথার মধ্যে ঘুরে যে বরফটা আমরা চিনি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওইটাই মাথার মধ্যে ঘুরে। কিন্তু শুষ্ক বরফ কি আসলে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে আমরা হচ্ছে শুষ্ক বরফ বলি, ঠিক আছে। এর মেল্টিং টেম্পারেচার কত? -56 ডিগ্রি সেলসিয়াস। এটাই জাস্ট এখান থেকে জানা লাগবে, আর বাকিটুকু আমরা মাত্র বললাম। সরি, এখান থেকে কোনটা লাগবে আর? আচ্ছা, এখান থেকে আরেকটা লাইন লাগবে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, কোনো পরমাণু তোমাকে প্রশ্নের মধ্যে আসে, ধরো একটা পরমাণু দিয়ে বললো যে এটা কি পানির মধ্যে কি এটাকে তুমি আর্দ্র বিস্তৃত করতে পারবে, তুমি এটা কি পানির মধ্যে মিক্স করতে পারবা? কোনো পরমাণুকে কখন আমরা পানির মধ্যে মিক্স করতে পারবো, বা কোনো ধরো কোনো সমযোজী পরমাণুকে কখন আমরা পানির মধ্যে মিক্স করতে পারবো? পানিতে মিক্স করার প্রথম শর্তটা হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু, তার সেন্ট্রাল পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর মধ্যে একটা ডি অরবিটাল থাকবে। কেন্দ্রীয় পরমাণুর ডি অরবিটাল থাকবে, ডি অরবিটাল, ঠিক আছে। যেরকম দেখো, আমি যদি তোমাদের বইয়ের উদাহরণে দিই, সিলিকন টেট্রাক্লোরাইড ইউজ করি। দেখো সিলিকনে যদি সিলিকন হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু। এখন অনেকে প্রশ্ন হবে কেন্দ্রীয় পরমাণু কেমন চিনবো? কেন্দ্রীয় পরমাণু খুব ইজিলি, দেখো চারটা ক্লোরিন কি কখনো কেন্দ্রীয় পরমাণু হইতে পারে? তুমি একবার ছবিটা একবার চিন্তা করো, চারটা ক্লোরিন যদি কেন্দ্রীয় পরমাণু, তাহলে কে কার সাথে কোথায় লাগবে? যে সিঙ্গেল আছে, যার আশেপাশে সবাই ঘিরে থাকবে, সেই হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। সিলিকন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। তো কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাস কত আসে? সিলিকন হচ্ছে 16, তাই না? তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে 3p4। ওকে, তো তুমি যখন দেখো এখানে লাস্টে কি আছে? 3 অরবিটাল, মানে 3 নাম্বার পর্যায়ে আছে না? তাই তুমি চাইলে এখানে একটা ডি অরবিটাল তুমি কল্পনা করতেই পারো। মানে কোনো পরমাণু পি অরবিটাল আছে, মানে পি অরবিটাল পর্যন্ত ইলেকট্রন গেছে, এর মানে যে তার ডি অরবিটাল নেই এমন কোনো কথা নেই। তার এখানে মনে মানে ধরো এখানে 4 নাই, ধরো এখানে যদি এমন থাকতো, ধরো 4s2 ধরো 4p6, ঠিক আছে, 4a4 নাই, 4d ও নাই, 4f ও নাই। তো তুমি বলতে পারো যে আপু ওর তো এখানে এস আর পি পর্যন্ত গিয়ে থেমে গেছে, ওর তো মনে হয় এখানে ইলেকট্রন নাই। ওর এই শক্তিস্তরগুলো এক্সিস্ট করে, বাট এগুলোর মধ্যে যেহেতু তুমি কোনো ইলেকট্রন নাই, তাই তুমি দেখতেছো না, বাট এই শক্তিস্তরগুলো এক্সিস্ট করে। তাহলে দেখো সিলিকনের ক্ষেত্রে তুমি দেখেছো 3p4 পর্যন্ত ইলেকট্রন গেছে, ঠিক আছে, বাট ওর কিন্তু এই শক্তিস্তরটা এক্সিস্ট করে, বা খালি ইলেকট্রন যায় না বলে তুমি দেখতে পারতেছো না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই সিলিকন পরমাণু হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যেহেতু তার একটা ফাঁকা ডি অরবিটাল আছে, যেহেতু তার একটা কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে, মানে এটার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন নেই, ফাঁকা ডি অরবিটাল, তাই সে এখানে আর্দ্র বিস্তৃত হতে পারতেছে। এখন যেটা প্রশ্ন আসে যে CCl4 কেন আর্দ্র বিস্তৃত হয় না? দেখো কার্বনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p2, এখন সেকেন্ড শেলের ক্ষেত্রে কি কখনো ডি অরবিটাল হওয়া সম্ভব? যে দ্বিতীয় শক্তিস্তরের মধ্যে কখনো ডি অরবিটাল হওয়া সম্ভব না, তাই ওর কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। তাহলে যেহেতু কেন্দ্রীয় পরমাণুর মধ্যে ফাঁকা ডি অরবিটাল নাই, ও আর্দ্র বিশ্লেষিত কেমনে হবে? বুঝছো? তাহলে ও কখনোই আর্দ্র বিশ্লেষিত হয় না, তোমাকে এটাই এখানে ব্যাখ্যা করছে। তাহলে শুধুমাত্র যে কার্বন টেট্রাক্লোরাইডের প্রশ্ন হবে এমন কোনো কথা নেই, যে কোনো পরমাণু আসতে পারে। খেয়াল রাখবা সবসময় যে তুমি চেক করে নিবা যে ওখানে কি তোমার ফাঁকা ডি অরবিটাল আছে। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে তুমি দিবা যে ঠিক আছে ও আর্দ্রিত হতে পারে, আর না হতে পারলে তো নাই। এগুলো সাধারণত এমসিকিউ তো সবচেয়ে বেশি আসে। ওকে, গেল। এখানে কি আমাদের কাছে জানা লাগবে? আচ্ছা, এখানে আরেকটা যেটা জানা লাগবে সেটা হচ্ছে সিলিকনের পক্ষে অষ্টক সম্প্রসারণ সম্ভব হয়েছে। সিলিকনের পক্ষে কীভাবে অষ্ট সম্প্রসারণ জিনিসটা কি? ধরো একটা পরমাণুর ফার্স্টে কক্ষপথে 2টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। সেকেন্ড কক্ষপথের ক্ষেত্রে সে সর্বোচ্চ 8টা ইলেকট্রন রাখতে পারবে, তাই না? সর্বোচ্চ 8টা ইলেকট্রন রাখতে পারবে। আর থার্ডের ক্ষেত্রে আমরা জানি টোটাল 18টা রাখতে পারে, কিন্তু সাধারণত 8টা থাকলে সে স্টেবল থাকে, ঠিক আছে, 8টা থাকলে সে স্টেবল থাকে। এখন ধরো কোনো একটা পরমাণু গঠনের সময় তার এই 8টা জায়গায় এখানে 10টা ইলেকট্রন হয়ে গেছে, তখন সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলবো? অষ্টক সম্প্রসারণ বলবো।
একটু আগে আমি দেখে আসি, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ওর কিন্তু লাস্টে কক্ষপথে 2টি ইলেকট্রন ছিল না, তাহলে ওর অষ্টটা কি হয়েছে, সংকোচন হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে অষ্ট সম্প্রসারণ, যখন অষ্টটা বড় হয়ে যাচ্ছে, আর সংকোচন হয় যখন ইলেকট্রনটা কম থাকতেছে। তাহলে এই সিলিকন যেহেতু অনেক বৃহৎ আকার অণু তৈরি করতে পারে বা অনেক বড় একটা পলিমার গঠন করতে পারতেছে, তাই ওর এই ক্ষমতা আছে এই অষ্ট সম্প্রসারণ করার। আমরা পরবর্তী অষ্ট সম্প্রসারণ আর কারা করতে পারে আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে এখন আমরা পি ব্লক নিয়ে জানবো। আচ্ছা, কেউ কি বলতে পারবা পি ব্লকের মৌলগুলোকে কি বলে, কি নামে পরিচিত? এখানে না দেখে কেউ বলতে পারবা? আচ্ছা, পি ব্লকের মৌলগুলোকে হচ্ছে নিকটোজেন মৌল বলে। এখানে ভেবে আছে লাইনটা, হ্যাঁ এই যে পি ব্লকের মৌলসমূহকে হচ্ছে নিকটোজেন মৌল বলে। নিকটোজেন মৌল মানে কি, শ্বাসরোধকারী মৌল। সাপোজ আমি তোমাকে একটা রুমের মধ্যে রেখে এখানে নাইট্রোজেন ফসফরাস গ্যাসগুলো ছেড়ে দিছি, ঠিক আছে, তোমাকে মারতে আমার জাস্ট 2 মিনিট সময় লাগবে, কারণ এগুলো হচ্ছে কি হিউম্যান মানে এই যে সাফোকেটিং গ্যাস আর কি, তুমি মানে দেওয়ার সাথে তোমার রেসপিরেটরি সিস্টেমে গিয়ে সেটা তোমার এই নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে, তোমার শ্বাস প্রশ্বাস আটকে দেবে, শ্বাসরোধকারী গ্যাস বলে এগুলোকে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসে নিকটোজেন মৌল কাকে বলে, লিখবা গ্রুপ 15 যেসব মৌলগুলো শ্বাসরোধকারী হিসেবে কাজ করবে, তুমি নামগুলো দিয়ে দিলা নাইট্রোজেন ফসফরাস এবং তমুক, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো আমি এখানে হচ্ছে নেমোনিক লিখে দিচ্ছি। দেখো কি হচ্ছে, নাচতে পারলে এসো শুভর বিয়েতে। তাহলে নাচতে পারলে দিয়ে হচ্ছে নাইট্রোজেন, পারলে দিয়ে হচ্ছে ফসফরাস, এসো দিয়ে হচ্ছে আর্সেনিক, শুভ দিয়ে হচ্ছে স্টিগিয়াম, তারপরে বিয়ে দিয়ে হচ্ছে বিসমাথ। তাহলে এগুলো হচ্ছে আমার নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল কারা আমরা নিম্নে দিয়ে শিখে ফেললাম। আচ্ছা, তো এখানে আরেকটা লাইন হচ্ছে নাইট্রোজেনের টোটাল 5টা অক্সাইড আছে এবং ফসফরাসের কয়টা অক্সাইড আছে, 4টা অক্সাইড আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো উভয় অক্সাইডের জারণ অবস্থায় কত, +3। +3 মানে হচ্ছে ধরো যে NCl3 ফর্ম করতেছে, সে হচ্ছে NCl3 গঠন করলো। তো এখানে নাইট্রোজেন কয়টা দেখো, NCl3 না, তাহলে যোজনী কত 3, তাহলে সে কোন অবস্থায় থাকবে, +3 অবস্থায় থাকবে, ঠিক আছে। এখন দেখো PCl5 মাঝে মাঝে হচ্ছে ফসফরাস ফর্ম করে, তো 5 মানে কি, সে এখানে কোন অবস্থায় আছে, P+5 অবস্থায় আছে না, বুঝছো? এখানে জাস্ট ওইটাই বুঝাইছে, এটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, তো এরা পানি সহ বিক্রিয়ায় বিভিন্ন অক্সিজেন অ্যাসিড তৈরি করে, যেরকম দেখো ওর 5টা অক্সাইডের মধ্যে কি তৈরি করেছে, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। যখন একটা কম থাকবে তখন আমরা তাকে বলবো আস, যেরকম নাইট্রাস, ফসফরাস। আর যখন দেখবো যে পুরোপুরি আছে, ধরো ওর সর্বোচ্চ যদি 3, ওর 4, তাহলে এটা হচ্ছে ইক, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ওকে, আচ্ছা এখন দেখো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট খ নাম্বার প্রশ্ন, যে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন গ্যাস। কেন, দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো বলতে সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস কেন নাইট্রোজেন? দেখো নিষ্ক্রিয় গ্যাসগুলো ক্রাইটেরিয়া কি, ওরা নিষ্ক্রিয়, ওরা খুব ইজিলি বিক্রিয়া করতে চাবে না। তোমাকে যদি ওকে দিয়ে বিক্রিয়া করাইতে হয়, আমরা পরবর্তী দেখবো যে ওকে বিক্রিয়া করার জন্য তোমাকে খুব হিউজ পরিমাণ টেম্পারেচার দিতে হচ্ছে, খুব খুব বেশি প্যারা খেতে হচ্ছে ওকে নিয়ে, ঠিক আছে। 1 মিনিট। তো নাইট্রোজেন, ধরো নাইট্রোজেনের মধ্যে হচ্ছে 3টা বন্ড থাকে। একটা নাইট্রোজেন ধরো আমি এই ছবি এঁকে বুঝে তাহলে আরো ভালো বুঝবা। ধরো এটা হচ্ছে 2টা নাইট্রোজেন, ঠিক আছে। ছবি ইলেকট্রনের কালারগুলো ওটা একটা কালার দিই। এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা, এখানে হচ্ছে 1টা 2টা, এটা হচ্ছে এটার 5টা, এটা 7টা ইলেকট্রন। এরপরে ওই পাশেটার জন্য দেখো এখানে 2টা, এখানে হচ্ছে 2টা, আর এই পাশে হচ্ছে 3টা। তাহলে দেখো এখানে দেখো 3টা করে টোটাল 3 জোড়া, মানে টোটাল 6টা বা টোটাল 3 জোড়া বন্ধন। তাহলে দেখো একটা নাইট্রোজেনের সাথে কি তৈরি করতেছে, 3টা বন্ধন, তাই না? মানে এখানে এটা মানে হচ্ছে একটা 1 জোড়া ইলেকট্রন, এখানে 1 জোড়া ইলেকট্রন, এখানে 1 জোড়া ইলেকট্রন। টোটাল এই 3টা বন্ধনকে ভাঙতে গেলে তোমাকে হিউজ পরিমাণ তাপমাত্রা দিতে হবে। সেটা কত, 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে হয়তো আছে এটা যে এই যে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হচ্ছে। তো সেম তুমি যখন নিষ্ক্রিয় গ্যাসকে দিয়ে বিক্রিয়া করাবা, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে শুধুমাত্র জেনন বিক্রিয়া করে, জেনন বিক্রিয়া করে দেখবে তোমাকে প্রচুর পরিমাণ তাপমাত্রা দিতে হচ্ছে। সেম এই নাইট্রোজেনের ক্ষেত্রে ওকে এই 2টা বন্ধনকে ভেঙে দুজনকে আলাদা করতে গেলে তোমাকে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হচ্ছে। এই জন্য নিষ্ক্রিয় গ্যাসের পর
যদি তুমি কোনো একটা জিনিসকে নিষ্ক্রিয় হিসেবে ইউজ করো, মিডিয়াম হিসেবে ইউজ করতে, তখন সেটা হচ্ছে নাইট্রোজেন। কারণ তাকে ভাঙতে তোমার অনেক পরিমাণ শক্তি, সে খুব ইজিলি বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, ওকে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা দেখো পি পি ফসফরাসের ক্ষেত্রে এগুলো আমরা একটু মুছি। দেখো আমরা দেখবো এখন ফসফরাস দুইটা যৌগ গঠন করে, PCl3 আর PCl5। ঠিক আছে, আর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে NCl3 গঠন করে। এখন দেখো PCl3, আমি জাস্ট ফসফরাসের দুইটা দেখে নাইট্রোজেন তোমরা বুঝবা। দেখো আমি যদি ফসফরাসটা দেখাই, PCl3 মানে হচ্ছে এখানে মাঝখানে থাকবে ফসফরাসের কয়টা থাকে? 3টা। ক্লোরিনেরও 3টা, এই পাশে 3টা ক্লোরিন থাকবে। ঠিক আছে, এর পাশে 3টা ক্লোরিন। আমি জাস্ট বাইরের শেলগুলো আঁকবো, ভিতরের শেলগুলো সবারই সেমই থাকে। এগুলো হচ্ছে ক্লোরিন, এখানে মাঝখানে ফসফরাস লিখতে গেলে। দেখো এখানে এই যে ফসফরাসের লাস্টে কয়টা থাকে? ফসফরাস লাস্টে কয়টা থাকে বলো তো? 5টা থাকে, তাই না? তাহলে এখানে 2টা, তাহলে ওর এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ক্লোরিনের লাস্টে কয়টা থাকে? 7টা থাকে। তাহলে 7টার মধ্যে হচ্ছে এখানে ধরো মনোকালিতে দেখাই, এখানে ধরো হচ্ছে 2টা, এখানে 2টা, এখানে 2টা, ও এখানে একটা দিল, ও এখানে একটা দিল, ও এখানে একটা দিল, তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, ওর 7টা কিন্তু হয়েছে, ওর 7টা হইলো। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার PCl3, এটা একটা নর্মাল যৌগ, তাই না? ওরও লাস্টে 8টা হয়ে গেছে, ওরও লাস্টে 8টা হয়ে গেছে, ওরও লাস্টে 8টা, সবাই সবার মতো স্যাটিসফাই, সবার লাস্টে 8টা হয়েছে। এটা হচ্ছে একটা নর্মাল যৌগ PCl3। তুমি যখন NCl3 একবার দেখবে সেম। এখন ধরো যখন PCl5 ফর্ম করে তখন কি হয় দেখো, সিমিলারভাবে আমি এখানেই দেখাই। দেখো এখানে আরেকটা হচ্ছে, ঠিক আছে, এখানে আরেকটা ক্লোরিন, তারপরে ধরো এই পাশ থেকে আরেকটা ক্লোরিন আসলো, এপাশ থেকে আরেকটা ক্লোরিন আসলো। এখন দেখো কি হবে, এখন তো এখানে তো 2টা থাকতে পারবে না, ওর এখানে হবে একটা, এখানে দিবে একটা। ঠিক আছে, তাই ক্লোরিনের সাথে কি হচ্ছে, ক্লোরিনও সেম, এখানে একটা আগেরগুলোর মতনই, তারপরে কি হবে এখানে একটা, এরকম। তাহলে দেখো এখন ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু সেম আছে, প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে 8টা করে আছে। ঠিক আছে, কিন্তু ফসফরাস দিয়ে দেখো এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, টোটাল হয়ে গেছে কয়টা? 10টা। ওর থাকতে পারতো কয়টা? 8টা, হয়ে গেছে 10টা। তাহলে অষ্টটা কি হয়েছে? বড় হয়ে গেছে। তাহলে দেখো ফসফরাস অষ্টক সম্প্রসারণ করতে পারে, আমৃত্যকে পুরাশে কে করতে পারে? সালফার অষ্ট সম্প্রসারণ করতে পারে। তাহলে ফসফরাস এই যৌগের ক্ষেত্রে PCl5 এর ক্ষেত্রে সে হচ্ছে অষ্ট সম্প্রসারণ করছে, কিন্তু এই কাজটা নাইট্রোজেন করতে পারে না। এবং এটা তোমাদের একটা MCQ, তোমাদের অনুশীলনের একটা MCQ, যে কোন যৌগটি অষ্টক সম্প্রসারণ করতে পারে না। হ্যাঁ মানসুরা, তুমি ভীষণ লেট করে ফেলছো, 8:32 বাজে অলরেডি। আচ্ছা যাই হোক, যতটুকু আছে শুনো, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, তার অষ্ট সম্প্রসারণ হচ্ছে, কিন্তু তুমি এখানে PCl5 পারছো, বাট তুমি এখানে কখনো NCl5 তৈরি করতে পারবে না। ঠিক আছে, কারণ কেন তৈরি করতে পারবে না বলো তো? কারণ দেখো ফসফরাসে যদি তুমি করবা, দেখো ফসফরাস ইলেকট্রন বিন্যাস কত? 15 না? তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 আর হচ্ছে কত? 15 তো, তাহলে হচ্ছে 3p3। তাহলে দেখো ওর মনে মনে এখানে একটা 3d অরবিটাল আছে, তাই ও নিজের মন মতো ইচ্ছা করে এক্সপ্যান্ড করতে পারে, ও চাইলে এখানে 18টা ইলেকট্রন রাখতেই পারে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে ওর এখানে কত হবে দেখো, নাইট্রোজেন কত? 7 না? তাহলে 1s2 2s2 আর হচ্ছে 2p3। তাহলে ওর এখানে কোনো ডি অরবিটাল আছে, ও কি নিজের মন চাইলে সেকেন্ডটাকে আরো বড় করতে পারবে? কখনোই পারবে না। তাহলে ওর পক্ষে কখনোই সম্প্রসারণ করা সম্ভব না। তাহলে ফসফরাসের এই 3ডির জোরে সে বলতে পারছে যে আমি আমারটা বড় করতে পারি চাইলে, কিন্তু নাইট্রোজেন বেচারা কিছু নাই, তাহলে ওর ডি অরবিটাল নাই, ও কোনোভাবে সম্প্রসারিত হতে পারবে না। তাই NCl5 আমাদের পসিবল না, এবং এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খ নাম্বার প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে দেখো আমরা এখানে মোটামুটি দেখছি, আর তো এখানে দেখা কিছু নাই, এখানে এই লাইনগুলো বলা হয়ে গেছে। এর একটা ইম্পর্টেন্ট MCQ আছে, সেটা হচ্ছে দেখো এটা তো আমরা বলছি NCl5 গঠন করে না, এক মিনিট, এই তো এটা ইম্পর্টেন্ট। দেখো আয়োডিনের সাথে ফসফরাস ট্রাই আয়োডাইড উৎপন্ন করলেও পেন্টা আয়োডাইড কখনো উৎপন্ন করতে পারে না। ফসফরাসের যতই
হম্বি তম্বি থাকুক না কেন সে 5টা করে নিতে পারে, কিন্তু সে সবগুলোর সাথে পারে, কিন্তু সে PI3 গঠন করতে পারলেও সে হচ্ছে PI5 গঠন করে না। এই ছোট ছোট জায়গাগুলো এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু পড়ার সময় কেয়ারফুলি পড়া ট্রাই করবা। আচ্ছা, তো নাইট্রোজেন কেন পারে না আমরা বলে আসছি। এখন দেখো অক্সাইড গঠন, যে অক্সাইড আমরা একটু দেখে আসলাম যে নাইট্রোজেনের টোটাল 5টা অক্সাইড ছিল, ফসফরাস হচ্ছে কয়টা অক্সাইড ছিল বলো তো? ফসফরাস হচ্ছে টোটাল 4টা ছিল অক্সাইড। দেখো গ্রুপ 15 অর্থাৎ নাইট্রোজেনের 5টা অক্সাইড, যেমন নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, NO। দেখো আচ্ছা, তোমাদের ব্লাডের চ্যাপ্টারের মধ্যে নাইট্রিক অক্সাইড একটা লাইন আছে, কে বলতে পারো বলো তো নাইট্রিক অক্সাইড কি করে? ব্লাডের চ্যাপ্টারের মধ্যে আছে, আমি বলে দিলাম। আচ্ছা দেখো তাহলে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, N2। দেখো ডাইনাইট্রোজেন মানে 2টা নাইট্রোজেন 3টা অক্সিজেন, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড মানে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, সেম কথা। আর হচ্ছে নাইট্রোজেন ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড গঠন করতে পারে। অপরদিকে পি ফসফরাসের 2টা অস্থায়ী অক্সাইড, যেমন ফসফরাস ট্রাই অক্সাইড এবং ফসফরাস পেন্টা অক্সাইড আছে, ঠিক আছে? আর নাইট্রোজেন হচ্ছে 2টা অক্সাইড, যেমন N2। আচ্ছা এখানে আমরা পরের পেজ থেকে যাই, এক মিনিট। নাইট্রোজেনের 2টা অক্সাইড, নাইট্রোজেন টোটাল কয়টা? 5টা অক্সাইড না? এর মধ্যে 2টা অক্সাইড হচ্ছে গ্যাস নিরপেক্ষ, ঠিক আছে? এই 2টা অক্সাইড হচ্ছে গ্যাস নিরপেক্ষ। অপরপক্ষে বাকি অক্সাইড সমূহ, বাকি 3টা আমরা পাইছি N2O3, NO2, তারপর হচ্ছে N2O5, বাকি সবগুলো হচ্ছে অম্লধর্মী। তাহলে এই 2টা গ্যাস হচ্ছে নিরপেক্ষ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড এই 2টা গ্যাস হচ্ছে নিরপেক্ষ, বাকি 3টাই কি? অ্যাসিডিক। ওকে আচ্ছা, এখান থেকে তেমন কিছু আর লাগবে না। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, যে PH3 অপেক্ষা NH3 কেন অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন ক্ষার ধর্ম অধিক প্রদর্শন করবে? দেখো আমরা দেখব ফসফরাসের তড়িৎ কত হচ্ছে 2.1। আমরা একসাথে পরে তড়িৎ দেখো, আমি লিখে দিই এখনই। দেখো HP হচ্ছে 2.1, মানে হাইড্রোজেন এবং ফসফরাস দুইটারই তড়িৎ হচ্ছে 2.1, ঠিক আছে? আর নাইট্রোজেনের হচ্ছে 3, নাইট্রোজেন হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে 3.5, তারপরে ফ্লোরিনের হচ্ছে 4। তো দেখো ফসফরাসের মাত্র 2.1 তড়িৎ ঋণাত্মকতা, আর নাইট্রোজেন হচ্ছে 3। তো যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার ক্ষার ধর্ম বেশি। আরেকটা রিজন হচ্ছে নাইট্রোজেন ফসফরাসের তুলনায় আকারটা ছোট, এই জন্য সে আরও ইজিলি ক্ষার ধর্ম প্রদর্শন করতে পারে। তাহলে এখানে এটাই লিখছে যে তুমি জাস্ট 2টা কারণ দিবা, একটা কারণ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কম, ওরটা বেশি, এই জন্য তো বেশি ক্ষার ধর্ম প্রদর্শন করে। আর একটা হচ্ছে সাইজের কথা বললেই ইনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা এখানে আরেকটা লাইন আছে, দেখো NF3 ব্যতীত, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড ব্যতীত নাইট্রোজেন ও ফসফরাস ও অন্যান্য হ্যালাইডগুলো পানির সংস্পর্শে আর্দ্র বিশ্লেষিত হতে পারে। কেন হতে পারে বলো তো? কেন NH3 হইতে পারে না? সেম রিজন, নাইট্রোজেন হচ্ছে এখানে সেন্টার মলিকিউল, ঠিক আছে? এখানে ওর কোনো ডি অরবিটাল নাই, এই জন্য বাকিগুলো হইতে পারলেও ও হইতে পারে না, ঠিক আছে? বুঝছি? রক্ত নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, কোথা ছিল বলতো? দেখি তোমাদের একটু ব্রেন স্টর্মিং করি, কে কতটুকু পড়ছো না পড়ছো। এখান থেকে আমাদের কিচ্ছু লাগবে না, এখন আমরা ডিরেক্ট গ্রুপ 16-এ জাম্প করবো। দেখো গ্রুপ 16-এর আমরা মনে রাখবো হচ্ছে নেমোনিক, ও স্যার, ছেলেটি, বা তুমি চাইলে ইয়ার অনুযায়ী সেলিটি মনে রাখতে পারো। থাকে না অনেকে আঞ্চলিকভাবে বলে সেলিটি, ছেলে মেয়ে, ঠিক আছে? পচা। তো ও দিয়ে মনে রাখবো হচ্ছে অক্সিজেন, সার দিয়ে মনে রাখবো হচ্ছে সালফার, সেলে দিয়ে মনে রাখবো হচ্ছে সেলেনিয়াম, পিদে হচ্ছে টেকনিশিয়ান, তারপরে পিদে হচ্ছে পোলোনিয়াম। ওকে দেখো তাহলে এই নিয়মনিক দিয়ে মনে রাখবা। এর মধ্যে শুধুমাত্র এই পোলোনিয়ামটা বাদে বাকি সবগুলো মৌল হচ্ছে আমাদের আকরিক উৎপন্নকারী বা চ্যালকোজেন মৌল। তাহলে একমাত্র এই পোলোনিয়ামটা বাদে বাকি ফার্স্টের 4টে হচ্ছে আমাদের কি? চ্যালকোজেন মৌল বা আকরিক উৎপন্নকারী। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে যে তুমি নেমোনিকটা মনে রাখলা, তোমাকে প্রশ্নের মধ্যে নিচে কোনটা চ্যালকোজেন মৌল নয়। তো তুমি তো বলবো যে আরে সবগুলোতে আমি গ্রুপ 16 দেখছিলাম, সব ধরনের প্রশ্নের মধ্যে ভুল আছে। না, প্রশ্নের মধ্যে খেয়াল করবে লাস্টেরটা কিন্তু চ্যালকোজেন মৌল না, ঠিক আছে? তাহলে এটা একটু খেয়াল করবা। আচ্ছা এখানে জানার মতো এর পরের পার্টটুকু আছে আমাদের। দেখো এটা খ নাম্বারের জন্য আসে যে OF2 গঠিত হলেও OF4 বা OF6 কেন গঠিত হয় না। এখন এটার জন্য হচ্ছে আমরা এখানে থেকে দেখে আসি। বা আরেকটা প্রশ্ন হচ্ছে যে সালফারের সাথে দেখো সালফার কেন 2, 4, 6
কেন যোজ্যতা প্রদর্শন করতেছে, এটা একটু আমরা এখন দেখে আসবো। দেখো ফার্স্টে এটা গেল। এখন দেখো আমি ফার্স্টে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো অক্সিজেন কত 6 তাই না, সরি 8, তাহলে 1s2 2s2 2p4। এখন দেখো আমি যদি অক্সিজেনকে উত্তেজিত করলাম, এই স্টার মার্ক দিয়ে বোঝাচ্ছে আমি অক্সিজেনকে উত্তেজিত করলাম, দেখো ও ভাঙবে, ও ভেঙে কি হবে 1s2 হবে 2s2 হবে। আর ভাঙা মানে কি, ধরো এখন পি অরবিটালের মধ্যে আর কত সাবশেল পাবো আমরা। দেখো আমরা জানি পি এর মধ্যে কয়টা আছে টোটাল, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে, এগুলো সেকেন্ড চ্যাপ্টারে পড়া। পি এর মধ্যে কয়টা আছে, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। তাহলে পি এক্স 2p এক্স এ ভাঙবে, ঠিক আছে, 2p ওয়াই এ ভাঙবে, আর 2p জেড এ ভাঙবে, ঠিক আছে। আমি এখানে 2 না কেন দিছি এটা, আচ্ছা এটা লিখি আবার। তাহলে দেখো আমার সেকেন্ড শেলের মধ্যে টোটাল ছিল হচ্ছে কয়টা, 6টা ইলেকট্রন। তাহলে আমি এখন কিন্তু ডিস্ট্রিবিউট করবো, ফার্স্টে একটা একটা করে দিব, ক্লক ওয়াইজগুলো দিব। ফার্স্টে একটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, সরি 4টা দিলাম। এরপর আর কয়টা থাকে, 2টা থাকে, তাহলে উল্টাভাবে 2টা দিলাম। তাহলে দেখো এখন বেজোর ইলেকট্রন কয়টা আছে, একটা আছে, 2টা আছে। তাহলে ওর যোজনী কত, ওর যোজনী হচ্ছে 2, ঠিক আছে, ওর যোজনী কত 2 এখানে, কারণ আমি বেজোর পাইছি 2টা। বুঝছি এটা কেমনে করছে, এটা কি বুঝছি, এটা কি বুঝতে পারছি কেমনে করলাম। ওর যোজনী হচ্ছে 2। এখন আমি যদি অক্সিজেনকে ফার্দার আবার উত্তেজিত করি, আমি কি ওর মধ্যে কোনো ধরনের, ওর মধ্যে কি আর কোনো শেল আছে যার মধ্যে সে চলে যেতে পারবে, তাই না, ওর পক্ষে তো আর কোনোভাবেই অন্য কোনো শক্তিস্তরে যাওয়া সম্ভব না, তাই না। এখন দেখো আমি যদি সালফারটা লিখি, দেখো সালফারটা কি, সালফার হচ্ছে কত 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, এটা হচ্ছে সালফারের। এখন আমি যদি সালফারকে প্রথমবার একবার উত্তেজিত করি, আমি কি পাবো 1s2 পাবো, 2s2 পাবো, 2p6 পাইলাম। এখন দেখো পিটা ভাঙবে, তাই না, পি ভেঙে আমার কি পাবো, সেম আগের মতো পাবো 3px 3py 3pz, তাই না, 3px পাইলাম, 3py পাইলাম, 3pz পাইলাম। কয়টা ইলেকট্রন টোটাল 6টা, তাহলে একটা 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 করে দিলাম, তারপর উল্টাভাবে দিলাম। তাহলে এখানে তার যোজনী কত পাইলাম, 2 পাইলাম, ঠিক আছে, এখানে তার যোজনী হচ্ছে 2, যোজনী হচ্ছে কত 2। এরপর দেখো যেহেতু 3 অরবিটাল, ওর এখানে কিন্তু আরেকটা ডি অরবিটাল আছে, তাই না, আমি চাইলে ওকে আবার ডি অরবিটাল নিতে পারি, মানে ও যদি ধরো আমি ওকে আরেকবার উত্তেজিত করি, তাহলে হয়তো ওর মধ্যে আমি আরেকটা শক্তিস্তর দেখতে পারবো। তাহলে কি পাবো, শক্তিস্তর না আসলে অরবিটাল পাবো। আমি ওকে আরেকবার উত্তেজিত করলাম, দেখো এখন আমরা কি হবে, দেখো 1s2 2s2 এগুলো আগের মতনই থাকবে। এখন দেখো 3s কে 3px তো আসেই, 3py 3pz। এখন এরপরে আমি ওর আরেকটা অরবিটাল পেয়ে যেতে পারি, যেটা আমি ওকে আরেকবার উত্তেজিত করছি, ও আরেকবার ভেঙে আরেকটা উৎপন্ন করলো, সেটার নাম কি 3dxy, ঠিক আছে। তাহলে দেখো এখন টোটাল কয়টা ইলেকট্রন আছে এখানে, 6টা না, আমি এখন ওর মধ্যে ডিস্ট্রিবিউট করবো, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে যেহেতু 6টা 6 নাম্বারটা হচ্ছে আমি উল্টাভাবে দিলাম। তাহলে এখন আমি বিজোড় কয়টা পাইতেছি, 1টা 2টা 3টা 4টা, তাহলে এখন তার যোজনী কত 4, ওকে। এখন দেখো dxy যদি হতে পারছে, ডি এর মধ্যে টোটাল কয়টা আছে কেউ বলতে পারবা, ডি এর মধ্যে টোটাল dxy আছে, dyz আছে, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর হচ্ছে dz স্কয়ার, টোটাল 5টা আছে। আমি তাকে আরেকবার উত্তেজিত করি, তাহলে আবার ভাঙতে পারবে না, বলো 3টা না, 3বার ভাঙতে পারবো। তাহলে দেখো আবার ভাঙলো, সেম সেম জিনিসই হবে, 2s2 2p6 3s 3px 3py, এগুলো তোমাকে পরীক্ষা লিখতে হবে যখন এটা খ নাম্বারের জন্য আসবে। 3dxy, এবার কে আসবে 3dxy, এবার কি ছিল 3dyz, এবার আসবে যে 3dyz। তাহলে দেখো এখন আমি 6টা ভাগ করব, একটা 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 একটা, ঠিক আছে। তাহলে এখন তো আমার কোনো ডাবল ইলেকট্রন নাই, তাহলে দেখো এখন বিজোড় কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখনও যোজনী কত 6। তাহলে দেখো আমরা এটাকে উত্তেজিত করে করে টোটাল পাইলাম হচ্ছে এখানে ওর যোজনী কত হইতে পারে, 2 হইতে পারে সালফারের ক্ষেত্রে। সালফারের যোজনী কত হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। কিন্তু অক্সিজেন বেচারা যেহেতু আর কোনো শক্তি মানে আর কোনো অরবিটাল নাই, আর কোনো শক্তিস্তর নাই, তাই সে ওই 2 পর্যন্ত সীমিত। তাই আমরা বলতে পারি দেখো OF2 গঠন করতে পারছে। আচ্ছা একটা যৌগ কখন গঠন করে, সবসময় মনে রাখবা যে আমি যেভাবে মনে রাখতাম
যৌগ গঠনটা হচ্ছে কি অনেকটা যে বরমালা এক্সচেঞ্জ করার মতো, মানে হচ্ছে কি যখন একটা দুইটা মৌল যখন যৌগ গঠন করে তখন হচ্ছে তারা তাদের বরমালাটাকে এক্সচেঞ্জ করে, মানে এর যোজনী ওকে দিবে, ওর যোজনী একে দিবে। যেরকম দেখো তাই আমি বলি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, ঠিক আছে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তো ক্লোরিন কি করছে, ওর যোজনী ম্যাগনেসিয়ামকে দিচ্ছে, মানে ম্যাগনেসিয়াম হচ্ছে 1, আর ম্যাগনেসিয়াম কি করছে, ওর যোজনী ক্লোরিনকে দিচ্ছে, মানে একজন একজনের যোজনীর নামে বরমালা এক্সচেঞ্জ করছে। তাহলে এইভাবে দিয়েছে আমি মনে রাখতাম। তাহলে দেখো OF2 অক্সিজেনের যোজনী কত ছিল, 2 ছিল, এই জন্য সে ফ্লোরিনকে দিছে, ফ্লোরিনের যোজনী কত 1, তাহলে সে অক্সিজেনকে দিচ্ছে, মানে সেটা হচ্ছে OF2। তো OF2 গঠন করতে পারছে কারণ অক্সিজেনের যোজন শুধু 2 দেখাইতে পারতেছে, কিন্তু OF4 গঠন করতে পারছে না, OF6 গঠন করতে পারছে না, কারণ অক্সিজেন কোনোভাবেই 4 বা 6 যোজনী প্রদর্শন করতে পারে না। কিন্তু সালফারের ক্ষেত্রে সালফার SF2 দেখাতে পারবে, কারণ আমরা দেখে আসছি সালফার যোজনী 2 প্রদর্শন করতে পারতেছে। সালফার SF4 দেখাতে পারবে কারণ সালফার 4 যোজনী প্রদর্শন করতে পারতেছে। সালফার SF6ও দেখাতে পারবে কারণ সালফার 6 যোজনী প্রদর্শন করতে পারতেছে। এবং এখানে এত কিছু বলে এই যে তোমাকে সাই পাই দিয়ে অনেক কিছু লিখে রাখছে, এখানে আসলে এই হাবিজাবি বক্স তোমাকে যে 3D X 3D Y Z এগুলোই তোমাকে এখানে বলছেন। এগুলো দেখে ক্যান্সারি পোলাপান খুব প্যানিক করে, এই যে সাই পাই সাইন দেখলে মানে হাজারি স্যার ক্যান্সারি গালি খেয়ে মেবি এটার জন্যই, কেন জানি পোলাপান এগুলো বুঝে না। তো আশা করি তোমাদের এই জায়গাটুকু ক্লিয়ার হয়েছে, এখানে বলার মতো আর কিছু নাই। এখানে জাস্ট একটা আছে যে হাইড্রাইডের বৈশিষ্ট্য। ওকে, কক্ষ তাপমাত্রায় গ্রুপ 16 হাইড্রাইড সবার মধ্যে একমাত্র অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে তরল, বাকি সবার হাইড্রাইড কিরকম গ্যাস। কেন অক্সিজেনের হাইড্রাইড মানে কি অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যৌগ বা সালফারের সাথে হাইড্রোজেনের যৌগ, এটার মধ্যে কি তৈরি করে H2 তৈরি করে, ও তৈরি করবে কি H2S তৈরি করবে, ঠিক আছে। তো এর মধ্যে মাত্র ও লিকুইড। কেন ও লিকুইড জানো, কারণ হচ্ছে কি যে ফার্স্ট অফ অল অক্সিজেন তরিৎচুর্ণান্তকতা 3.5, প্রচণ্ড তরিৎচুর্ণান্তক একটা মৌল, ঠিক আছে। ও তরিৎচুর্ণান্তকতার জন্য দেখা যায় যে ও তরল হয়ে যায়। আরেকটা রিজন হচ্ছে কি আমরা পরবর্তী যখন দেখবো যে আমরা যখন হাইড্রোজেন বন্ধন পড়বো দেখবো যে এই যে পানির গঠনটার মধ্যে এখানে একটা করে হাইড্রোজেন বন্ধন আছে। এই হাইড্রোজেন বন্ধনগুলো হচ্ছে কোনো এই যে আমরা পড়ছিলাম না যে কোনো একটা পরমাণু ফাঁকা ডি অরবিটাল থেকে সে পানিতে দ্রবীভূত হয়, সিমিলারলি যদি কোনো একটা পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তখন সে পানিতে বা সে তরলে রূপান্তরিত হয়। তাহলে কোনো পরমাণু তরল হওয়ার একটা শর্ত হচ্ছে তার মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকবে। তাহলে কেন আমার H2O তরল এবং বাকিগুলো গ্যাস, কারণ H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এই জন্য সে তরল। অক্সিজেনের তরিৎচুর্ণান্তকতা অনেক বেশি, এই জন্য সে তরল। আর বাকিগুলোর একটা তরিৎচুর্ণান্তকতা আহামরি বেশি না, প্লাস বাকি একটার মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই। হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি আমরা এই চ্যাপ্টার একদম লাস্ট টপিক এটা, তখন আমরা জানবো, ঠিক আছে। তাহলে আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এখানে জাস্ট এটাই আছে, তোমাকে ছবিটা একটু আঁকতে হবে, পরবর্তী আমরা বুঝে গেলে না এই ছবিগুলো খুব ইজি লাগবে। এখন হচ্ছে হাইড্রাইডের প্রকৃতি, এগুলো একটু রিডিং দিবা। হাইড্রোজেন সালফার একটা অ্যাসিড, সে খুবই দুর্বল একটা অ্যাসিড। পানি হচ্ছে একটা প্রশম যৌগ। প্রশম যৌগ মানে কি সে না অ্যাসিড না ক্ষার, সে একদম মিডল পর্যায়ে একটা যৌগ। আচ্ছা, একে আমরা উপধর্মী যৌগ বলতে পারি, এগুলো লাগবে না। তারপর হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 মৌলকে হচ্ছে হ্যালোজেন মৌল বলে, মানে হচ্ছে লবণ উৎপন্নকারী মৌল বলে। কেন বলে আসছি, যেগুলো হচ্ছে লবণ উৎপন্ন করে এই জন্য এগুলো হচ্ছে আমরা লবণ উৎপন্নকারী মৌল বলি। আচ্ছা, তো এর মধ্যে যে জানা লাগবে যে গ্রুপ 17 যত তুমি নিচের দিকে নামবা তাদের ভর বাড়বে। ভর বাড়ার সাথে সাথে তাদের মানে কালারটা গাঢ় হবে, তারপর তাদের মানে বিক্রিয়াগুলো হচ্ছে অন্যরকম হবে। যেরকম দেখো এখানে কি বলছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে এদের বর্ণের গাঢ়তা এবং ভৌত অবস্থা পরিবর্তিত হয়। যেমন ফ্লোরিন কি ছিল ফার্স্টে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন হচ্ছে ফিকে হলুদ, ফ্লোরিনের ফ দিয়ে মনে রাখতে পারো ফিকে হলুদ, সে একটা গ্যাস। ক্লোরিনের ক্ষেত্রে সে হচ্ছে কালারটা আরও ডিপ হয়েছে, সবুজ। আপনার সবুজ মানে কি আর একটু ডিপ হয়েছে কালারটা। তাহলে ফিকে মানে হালকা যে থাকে না যে ইউরিনের কালার যেরকম থাকে, একদম ফিকে হলুদ একটা কালার থাকে, সে হচ্ছে আগে ওইরকম কালার ছিল। ক্লোরিন হওয়ার সময় সে একদম গ্রিনিশ একটা ভাইব চলে আসছে, সেটাও কিন্তু গ্যাসই আছে। ক্লোরিন তো সবুজ আর হলুদ গ্যাস। এর পরবর্তীতে ব্রোমিনে গিয়ে সে কি হচ্ছে দেখো, গ্যাস থেকে ডিপ হলে কি হবে, গ্যাস থেকে যদি আরও কনসেন্ট্রেশনটা ডিপ হয় তাহলে কি তরল হয়ে যাবে। তাহলে ব্রোমিন হচ্ছে একটা তরল এবং তার কালার কি লাল, সে আরও ডার্ক হয়েছে। এর পরবর্তীতে আয়োডিন হয়ে গেছে কি কঠিন পদার্থ। হচ্ছে আমরা থাকে না খাবার লবণের মধ্যে আয়োডিন মিক্স করি, তো এই আয়োডিন হচ্ছে কঠিন পদার্থ এবং তার কালার হচ্ছে কি গাঢ় বেগুনি। আচ্ছা, তো এখানে যেটা দিচ্ছে তোমাকে যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলের ক্রম দিছে, মানে ফ্লোরিনের থেকে বেশি ক্লোরিনের মধ্যে ভ্যান্ডার ওয়ালসের আকর্ষণ বলটা বেশি, তার থেকে ব্রোমিনে বেশি এবং আয়োডিনে বেশি। কারণ তুমি এটা ইজিলি ব্যাখ্যা করতে পারো।
কঠিনের মধ্যে কি, কঠিনের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি ছিল, এই জন্য কঠিনগুলো খুব কাছাকাছি ছিল। তাহলে আয়োডিন যেহেতু কঠিন পদার্থ, তাহলে তার মধ্যে কি থাকবে, আন্তঃআণবিক আকর্ষণ। আর যেহেতু সে সমুদ্র যৌগ, সমুদ্র যৌগের মধ্যে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। তাহলে যেহেতু আয়োডিনের মধ্যে ভ্যান ডার ওয়ালস বলটা বেশি, ওরা খুব কাছাকাছি একসাথে, এই জন্য ওরা হচ্ছে কঠিন। তার থেকে কম হচ্ছে ব্রোমিনে, তাহলে ব্রোমিনে ভ্যান ডার ওয়ালস বলটা হচ্ছে একটু কম, এই জন্য সে তরল। আর ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে আরও কম, এই জন্য ওরা হচ্ছে গ্যাস। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের হ্যালোজেন গেল। এখানে কি আর কিছু আছে ইম্পর্টেন্ট? এখানে আমাদের হাইড্রোক্সাইডের শক্তিক্রম দেখাইছে, এগুলো আমাদের 4th নাম্বার চ্যাপ্টার পড়া, আমি এগুলো পারবো। আচ্ছা, এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া মানে কি, যদি কোনো বিক্রিয়ার মধ্যে কোনো বিক্রিয়ক একই সাথে জারকের মতো নয়, একই সাথে তার জারণও ঘটতেছে, একই সাথে বিজারণও ঘটতেছে, তাকে আমরা কি বলবো, অসামঞ্জস্যতা বিক্রিয়া বলবো। তাহলে যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কোনো মৌলের একই সাথে জারণও হচ্ছে এবং বিজারণও হচ্ছে, তাকে আমরা কি বলবো, অসামঞ্জস্যতা বিক্রিয়া। যেরকম দেখো এখানে, ধরো এখানে ক্লোরিন বা পানি বিক্রিয়া করে, এখানে ক্লোরিন কত ছিল, 0, কারণ সে এখন একক পরমাণু আছে, সে তো কারোর সাথে যুক্ত নয়, তাই সে তার যোজনের তার জারণ সংখ্যা ছিল হচ্ছে 0। এখন দেখো HCl এর ক্ষেত্রে ও হচ্ছে +1, হচ্ছে -1, তাহলে 0 থেকে -1-এ যাওয়া মানে কি, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে কি, বিজারণ হয়েছে এখানে। ঠিক আছে, এরপর দেখো এই যৌগের ক্ষেত্রে ওরা হচ্ছে ও হচ্ছে +1, তাহলে দেখো ক্লোরিন 0 থেকে +1 হয়েছে, +1 হওয়া মানে কি, সে একটা ইলেকট্রন বের করে দিছে, তাই না, একটা ইলেকট্রন বের করেছে, তাহলে একটা ইলেকট্রন বের করলে তার এখানে কি হচ্ছে, জারণ হয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে জারণ এবং এখানে হচ্ছে বিজারণ, তাহলে একই ক্লোরিনের, একই মৌলের একই সাথে জারণও হয়েছে, একই সাথে বিজারণও হয়েছে, তাই আমরা তাকে কি বলবো, ইনপ্রপোর্শনেট রিঅ্যাকশন বা অসামঞ্জস্যতার বিক্রিয়া। ঠিক আছে, এখানে জাস্ট এক্সাম্পলটা দেখে নিবা, সংজ্ঞাটা লাগবে। এরপরে আজকে আমাদের লাস্ট টপিক, গ্রুপ 18 এর মৌলসমূহ। আমরা জানি গ্রুপ 18 এর মৌলসমূহ কি, নিষ্ক্রিয় মৌল, এরা ইউজুয়ালি কোনো ধরনের বিক্রিয়া দিবে না, কিন্তু তুমি যদি টেম্পারেচার বা অ্যাটমসফেরিক প্রেশার এমন একটা লেভেলে নিয়ে যেতে পারো, তখন একমাত্র জেনন একটু ঘাটটানামি করে কিছু বিক্রিয়া দিবে। ঠিক আছে, দেখো জেনন মৌলটি অধিক সক্রিয় থাকায়, একমাত্র ওই যে রেডন জেনন, সে একটু নিচের দিকে মৌল। এবং কেন জেনন আসলে বিক্রিয়া দিচ্ছে, কারণ হচ্ছে কি, দেখো সিরিয়াল বাই যাও, হিলিয়াম, তারপরে হচ্ছে কি হিলিয়াম, পর হচ্ছে নিয়ন, তো সিরিয়ালে যদি জেরন একদম লাস্টের মূল্য চলে আসে, তো লাস্টের মূল্য মানে কি, দেখো তার ওইখানে অনেকগুলো শক্তিস্তর হয়ে গেছে, ধরো এতগুলো তার শক্তিস্তরই হয়ে গেছে। তো এই যে লাস্টের শক্তিস্তরটার সাথে এই কেন্দ্রীয় মানে যে নিউক্লিয়াসটার, তার আকর্ষণটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যতই সে নিষ্ক্রিয় মূল্য হোক না কেন, তার লাস্টটার সাথে তার নিউক্লিয়াসের আকর্ষণটা কমতে থাকে। এর ফলে দেখা যায় কি, যে জেননকে তুমি যদি একটু উচ্চ তাপমাত্রা দাও, একটু প্রেশারটা চেঞ্জ করো, তাহলে জেনন হচ্ছে খুব ইজিলি বিক্রিয়া দিতে পারে। এই জন্য আমরা বলি হচ্ছে গ্রুপ 18 এর মধ্যে জেনন হচ্ছে সবচেয়ে সক্রিয় মূল। আচ্ছা, দেখো জেনন মূলটি অধিক সক্রিয় ফ্লোরিনের সাথে। কেন আমরা ফ্লোরিনকে অধিক সক্রিয় বলতেছি বলো তো, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। আমি একটু বলে আসছি যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 4। এই জন্য তাকে আমরা বলবো, এই জিনিসগুলো না খুব কোরিলেটেড। আমরা যখন কালকে ক্লাসে তড়িৎ ঋণাত্মকতা পড়বো, তখন আমরা বুঝবো যে আমরা কেন এগুলোকে তাহলে সক্রিয় বলতেছি। তাহলে সে জেনন মৌলটি অধিক সক্রিয় ফ্লোরিনের সাথে উচ্চ তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করে, টেম্পারেচারের হিসাবে। এখানে যদিও এখানে আসলে একটু টেম্পারেচারের সমস্যা আছে, দেখো যাই হোক এখানে বইয়ে যা আছে তাই পড়তে হবে। ফার্স্ট টাইম যখন তাকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দেখো প্রভাবক ইউজ করছে। কেন প্রভাবক ইউজ করছে, আমি এটাকে বলছিলাম যে একটা বিক্রিয়া সহজে ইউজুয়ালি হতে চায় না, তখন তাকে প্রভাবক মিক্স করে দিবা, তখন বিক্রিয়ার শক্তিটা কমাই দিবে এবং সে খুব ইজিলি বিক্রিয়া করতে যাবে। তাহলে দেখো এখানে সে নিকেলের উপস্থিতিতে 400 ডিগ্রি সেলসিয়াস আমরা জেনন ডাইফ্লোরাইড তৈরি করলো। যখন তুমি তাকে প্রেশারটা সেম আবার 400 ডিগ্রি সেলসিয়াস দিলা, তখন প্রেশার দেওয়া কত, 6 অ্যাটমসফিয়ার, তখন সে হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড উৎপন্ন করলো। এরপরে যখন তুমি আবার 6 অ্যাটমসফিয়ার টেম্পারেচার দিলা এবং তাপমাত্রাটা আবার 400 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলা, তখন সে কি উৎপন্ন করবে, জেনন হেক্সাফ্লোরাইড উৎপন্ন করবে, এবং এটাই তার লাস্ট লিমিট, এরপরে আর উৎপন্ন করবে না। ঠিক আছে, এখানে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কোনটার কত। এই যে এখানে হচ্ছে দেখো জেনন ফ্লোরাইডটা দেখতে অনেকটা সরলরৈখিক গঠন। তোমাকে হচ্ছে আপু এখানে সংকরণ লিখে দিচ্ছি, সংকরণ জিনিসটা এখন আমরা পড়ি নাই, তাই আমি এখানে তোমাকে বুঝাইতে পারতেছি না। আমি যখন কালকে পড়বো তখন একটু রিক্যাপিচুলেট করবো, বাট এখানে একটু লিখে রাখো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে sp3d, এটা সংকরণ হচ্ছে, আমি এখানে পড়াই নাই তাই আমি তোমাকে বুঝাতে পারবো না, জাস্ট এটা লিখে রাখো এখানে। আর এটা হচ্ছে sp3d, সেগুলো হচ্ছে এমসিকিউতে আসে। তোমাকে বলতে পারে যে
জেনন হেক্সাফ্লোরাইডের আকৃতি কেমন বা এর সংকরায়ন কেমন। আমরা সংকরায়নটা পারলে মোটামুটি আকৃতি বলতে পারি, বাট তাও তুমি হচ্ছে এখানে লিখে রাখো, আমরা যখন কালকে বা পরের ক্লাসে যখন আমরা সংকরায়ন আলোচনা করব তখন আমরা ডিসকাস করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের গ্রুপ 18-এর সাথে আমাদের পি ব্লক মৌল এখানে শেষ হলো। কালকে আমরা ইনশাআল্লাহ সংকরায়নটা শেষ করে আমরা ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল শেষ করে ফেলবো, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য নিয়ে এতক্ষণ ক্লাস করার জন্য। সবাই ভালো থাকবা, এইচএসসি যাদের সামনে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।